আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে ব্যাচের লেকচার নাম্বার 2। আজকের লেকচারে আমরা মূলত দুটো জিনিস শিখবো। একটা হলো প্রিডেটরি জার্নাল, এটা শিখবো। আর একটা হলো সব ধরনের আর্টিকেল বা বুকস কিভাবে আমরা অ্যাক্সেস পাবো, এটা নিয়ে কথা হবে। তো প্রথম কথা হলো যে প্রিডেটরি জার্নাল মানে কি। দেখুন, গত ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা শিখেছি ভালো জার্নাল কি বা ভালো জার্নালের বৈশিষ্ট্য। আজকে আমরা শিখবো ভুয়া জার্নাল বা ভুয়া আর্টিকেল কি, এগুলো আমরা চিনবো। এইটা এই জন্যই জরুরি, ভালো জার্নালের ইন্ডাস্ট্রির চাইতে ভুয়া জার্নালের ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এবং এখানে যারা আর্লি ক্যারিয়ার রিসার্চার আছেন, সবাই এই ফাঁদে পড়ার একটা ঝুঁকি থাকে, ভুয়া জার্নালের ফাঁদে পড়ার ঝুঁকি থাকে। ফলে ভুয়া জার্নাল চেনা, আইডেন্টিফাই করা আমাদের জন্য দরকার। কেন দরকার? আমরা যখন কোনো একটা আর্টিকেল থেকে তথ্য নেই, আর্টিকেলটা ভালো হওয়া খুব জরুরি, সেটা যেন কোনোভাবে ভুয়া জার্নাল থেকে না হয়। ঠিক আছে, এই জন্য ভুয়া জার্নালটা চেনা খুব জরুরি। আজকে ক্লাসটা খুব বেসিক ক্লাস, বেশি লম্বাও না। আমাদের ধারণা সবাই এনজয় করবেন এবং খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথম কথা হলো ভুয়া জার্নাল মানে কি। এক কথায় বললে, যেই জার্নাল আদতে কোনো জার্নালই না, সেটাকে বলে ভুয়া জার্নাল। ঠিক আছে, আমি গত বছর এই কথাটা বলেছি যে আমরা 2023 সালে সেন্ট মার্টিন যাব। নর্মালি সেন্ট মার্টিন পরিবহন, যেটা টেকনাফ যায়, এটার ভাড়া হচ্ছে 1600 টাকা বা 2000 টাকা এরকম। কিন্তু আমরা অল্পের জন্য একটা ভুয়া বাসের পাল্লায় পড়তেছিলাম, যেটার নাম বলে সেন্ট মার্টিন সেবা। মানে মেইন কোম্পানিকে নকল করে একদম সিমিলার ব্যানার, সবকিছুই সেম, কিন্তু সার্ভিস খুবই খারাপ। খুব স্বাভাবিক, তারা তো মেইন কোম্পানিকে নকল করেছে, খারাপ হবেই। তা আমি আমাদের ব্যাচ গুলো শুরু হলে আমি এই উদাহরণটা বেশি দেই। আরেকটা উদাহরণ হলো, আমার ফ্রেন্ডদেরকে বাসায় দাওয়াত দিছিলাম, তো আমি মানে চাল কিনতে গিয়ে, একটা চাল আছে চাষি ভাই, আরেকটা হলো চাষি, এবং দুইটার একরকম, মানে বোঝা যায় না যে কোনটা আসল কোনটা নকল। তা আমি ভুল করে ভুলটাই নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা এরকম অনেক ভুয়া জিনিসের পাল্লায় পড়ি। কিন্তু রিসার্চের লাইনে এটা মহামারী আকার ধারণ করে ফেলছে। অর্থাৎ ভুয়া জার্নালের ইন্ডাস্ট্রিটা এতই বড়, আপনি অনলাইনে পড়তে পড়তে ভালো আর্টিকেলের চাইতে ভুয়া আর্টিকেলই বেশি পাবেন। ফলে এগুলা চেনা খুব জরুরি। এখন ভালো জার্নাল তো আমরা ইন্ডেক্স দিয়ে চিনতে পারি, যে হ্যাঁ সেই স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা দোয়াজের তালিকায় আছে, এই জার্নালটা চিনতে পারি। কিন্তু ভুয়ার এরকম পিন পয়েন্টে কোনো তালিকা নাই। কিছু তালিকা আছে, আমি সেটা দেখাবো। এই জন্য ভুয়া জার্নালকে মানে দেখে চিনতে পারা জরুরি আর কি। তো আমরা এই জন্য ভুয়া জার্নালের নিয়ে আজকে ডিটেলস কথা বলবো। তো প্রথম কথা হলো যে কেন মানুষ ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে। মানে এটা তো আমাদের প্রশ্ন আসতে পারে যে গবেষকরা ভালো জার্নাল রেখে তারা ভুয়া জার্নালে কেন আর্টিকেল পাবলিশ করে। তো ভুয়া জার্নালে কেন আর্টিকেল পাবলিশ করে, এটা নিয়ে একজন একটা রিসার্চ করেছে। ওনার নাম হচ্ছে সেরহাট উট। উনি সম্ভবত তুর্কির একজন গবেষক। উনি কেন রিসার্চাররা ভুয়া জার্নাল আর্টিকেল পাবলিশ করে, এইটা নিয়ে উনি একটা পেপার করেছে, বুঝছেন। কিন্তু তো উনি এখানে 4টা মেইন কারণ পেয়েছেন যে অথররা কেন ভুয়া জার্নাল আর্টিকেল পাবলিশ করে। মানে উনি রিসার্চ করে 4টা মেইন কারণ পেয়েছেন। আমি একটা একটা করে বলছি, হ্যাঁ। একটা হলো যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। এটা কিন্তু একটা বড় কারণ। মানে অনেকে জানেই না যে ভুয়া জার্নাল নামে আদৌ কিছু আছে। যেমন আমার মনে আছে যে আমার মনে মনে আছে কি এখনো, যেমন আমার মা হচ্ছে মাঝে মাঝে বলে যে এই দেশে নাকি এটা হয়েছে, ফেসবুকে দেখছি। মানে উনি হয়তো ফেসবুকটারে একটা মেইন মিডিয়া মনে করতেছে, কিন্তু ফেসবুকে যা আমরা দেখতেছি এটাও তো ফেব্রিকেট হইতে পারে, এটা হয়তো উনি বুঝতেছে না। ঠিক তেমনি আমরা যারা নতুন রিসার্চার, তো ওনারা হচ্ছে যে আমরা জানিই না যে ভুয়া জার্নালের এত বড় একটা ইন্ডাস্ট্রি আছে। ফলে আমরা আর্টিকেল পাবলিশ করে ফেলি, এটা যে ভুয়া আমরা জানতেও পারি না। ঠিক আছে, ঠিক আছে, কারণ আমাদের এটা খেয়ালই নেই। আমি এমনও দেখছি যে মেডিকেল ফিল্ডে 80,000 টাকা ফি, 90,000 টাকা ফি, অথচ মানে জার্নালটা ভুয়া, টাকাটাও নষ্ট, কাজটাও নষ্ট। তো ল্যাক অফ অ্যাওয়ারনেসের কারণে, অর্থাৎ অ্যাওয়ারনেসের অভাবের কারণে ভুয়া জার্নালে আর্টিকেল চলে যায়। কারণ রিসার্চাররা জানেই না যে জার্নালটা ভুয়া। তো আমি এই পেপারটা আপনাদেরকে দিয়ে দেবো, যারা ডিটেলস পড়তে চান তারা এখান থেকে ডিটেলস পড়তে পারবেন। দেখবেন যে ওরা অ্যানালাইসিস করছে কোন দেশগুলোতে বেশি ভুয়া জার্নাল পাবলিশ হয়, এটা একটা ট্রেন্ড এখানে দিছে। ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এগুলোতে একটু ভুয়া জার্নালের এটা একটু বেশি। তো একটা হলো অ্যাওয়ারনেসের অভাব, আরেকটা কারণ হলো সোশ্যাল আইডেন্টিটি থ্রেট। আমি আবার বলছি, কেউ এটা পার্সোনালি না না নেই, আমরা জাস্ট উদাহরণের জন্য বলি। যেমন এখানে অনেকে আছেন যে হয়তো সিনিয়র ফ্যাকাল্টি হয়ে গেছেন, কিন্তু আপনার কোনো পেপার নাই। তো আহ, মানে আপনি চিন্তা করতেছেন যে আমার পেপার নাই, এটা কেমন দেখায়। মানে এটা কি বলে, আইডেন্টিটি থ্রেট, যে আমি প্রফেসর হয়ে যাচ্ছি, আমার পেপার কম, আমার পেপার নাই। তো এই আইডেন্টিটি থ্রেট থেকেও আমরা অনেকে
আহ, মানে পেপার পাবলিশ করে ফেলি আর কি, যে না, আমার পেপার লাগবেই, কারণ আমার পেপার নাই এটা কেমন দেখায়। তো এটাও একটা কারণ। তারপর আরেকটা কারণ হচ্ছে যে, সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রেশার টু পাবলিশ, হাই প্রেশার। হাই প্রেশার মানে আপনারা জানেন যে হায়ার স্টাডির যে ডিগ্রিগুলা, এমফিল, পিএইচডি, এগুলোর রিকোয়ারমেন্টে অনেক সময় উল্লেখ থাকে যে আপনার দুটো পেপার থাকতে হবে। বা পিএইচডিতে ভর্তি হওয়ার পরেও কোর্স ওয়ার্কের পরে ডিসার্টেশন শুরু করার জন্য অনেক সময় শর্ত থাকে যে আপনার দুটো পেপার, একটা পেপার থাকতে হবে। এরকম ভার্সিটি ভার্সিটি ভ্যারি করে। এই যে রিকোয়ারমেন্ট গুলা, এগুলাই শিক্ষার্থীদের উপর একটা প্রেশার তৈরি করে। তখন তারা করে কি, ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে। অনেক হয়তো বলতে পারেন যে ভাই, ভুয়া জার্নালে পাবলিশ করলে সেটা কি আর কাউন্ট করবে? উত্তর হচ্ছে দেখেন, ভালো ভালো ইউনিভার্সিটি গুলো তো কাউন্ট করবে না, কিন্তু নর্মাল যে ইউনিভার্সিটি গুলা, তাদের তো এত মাথা ব্যথা নাই, তাদের ডিগ্রি বিক্রি করে তাদের উদ্দেশ্য, তারা হয়তো এত কিছু দেখবে না। তো এই জন্যই, মানে এই যে পেপার পাবলিশ করার যে একটা প্রেশার, যে আমার ডিগ্রিটা অ্যাচিভ করতে হলে পেপার লাগবে, বা এই যে এই পেপারটা যদি আপনারা লাইন বাই লাইন পড়েন, এখানে বিভিন্ন রিসার্চারদের ইন্টারভিউ নেওয়া হয়েছে যারা অলরেডি ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে ফেলেছে। তো দেখেন, একজন রিসার্চার বলতেছে যে আই হ্যাভ টু পাবলিশ অ্যাট লিস্ট ওয়ান্স এ ইয়ার, যদি আমি পাবলিশ না করি তাহলে আমাকে ফায়ার করা হবে, আমাকে বাদ দেওয়া হবে। ঠিক আছে। তারপর আরেকজন গবেষক, উনি বলছে যে মানে বললো যে আমি নাহলে লেকচারার হিসাবে আমার থাকা লাগবে, আমি যদি পেপার পাবলিশ না না করি, তাহলে হচ্ছে আমার সবসময় লেকচার হিসেবে থাকা লাগবে, আমার পদোন্নতি হবে না। ঠিক আছে। তো এই পেপার পাবলিশ করার প্রেশারটাও একটা কারণ। আহ আমরা অনেক সময় না জেনেই, বা অনেকে জানি না, যেমন এই যে কালকে একটা ছেলে, ও হচ্ছে যে ইউএসএ তে আন্ডার গ্রাড করবে আর কি, সে আমাকে কল দিছে, বলে যে ভাই আমার খুব একটা পেপার লাগবে, কারণ আমি অ্যাপ্লাই করবো। আমি ওকে বললাম যে তুমি আন্ডার গ্রাডে যাবা, পেপার তো না হলেও চলবে, যেহেতু আন্ডার গ্রাডে অ্যাপ্লাই করবা। তো অনেক সময় আমরা নিজেরাও জোর করে প্রেশারটা আমাদের উপর তৈরি করি। ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বললাম যে হাই প্রেশার, এই প্রেশারের কারণে আমরা অনেক সময় পেপার পাবলিশ করে ফেলি, খুব তাড়াহুড়া থাকে আমাদের, এটা একটা। আর শেষ যে কারণ, সেটা হলো ল্যাক অফ রিসার্চ প্রফিসিয়েন্সি। ল্যাক অফ রিসার্চ প্রফিসিয়েন্সি মানে হচ্ছে যে আমার রিসার্চে স্কিল কম। হুম। আমার রিসার্চে স্কিল কম, তাহলে আমি এটা বুঝতেছি যে ভালো জার্নালে আমার পেপারটা মানে জমা নেবে না, এজন্য আমি ভুয়া জার্নালে জমা দিয়ে দিচ্ছি। যেমন একজন রিসার্চার বলতেছে যে আই ডোন্ট নো লটস অফ রিসার্চ ইথিক্স, ফর্মালিটিস, স্ট্যাটিস্টিক, আমি এগুলা জানি না। ফলে আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো কোনো জার্নালে এটা হয়তো মানে পাবলিশ করা পসিবল না। তো এরকম রিসার্চারদের এর বিভিন্ন উক্তিগুলা পড়লে আপনারা বুঝবেন যে, যেমন এই যে আরেকজন গবেষক বলতেছে যে ইংলিশ আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, ফলে আমার কাছে মনে হয়েছে এই পেপারটার ইংলিশ অত মানে ভালো না, তাই আমি এত ভালো জার্নালে জমা দেইনি। তো এরকম নানান কারণেই ভুয়া জার্নালে রিসার্চাররা আর্টিকেল পাবলিশ করে থাকে। যাই হোক, কারণ যাই হোক, আমরা নিশ্চয়ই এটা করব না। আমরা এখন ভুয়া জার্নাল চিনবো কিভাবে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো, এবং খুব ধরে ধরে বুঝে বুঝে বৈশিষ্ট্যগুলো পড়বো, তাহলে আমাদের অনেক ইনসাইট তৈরি হবে। সোফার যতটুকু হয়েছে আমরা কি বুঝতে পেরেছি, এবং স্ক্রিন শেয়ার কি ঠিক মতো হচ্ছে, মানে আপনারা দেখতে পেরেছেন? সোফার যতটুকু আলোচনা হলো আমরা বুঝতে পারলাম কিনা? ওকে, হ্যাঁ, আপনারা থামস দিলেও আমি বুঝতে পারবো যে বুঝতে পারতেছেন। ওকে। এখন ভুয়া জার্নালের ফিচার গুলা কি কি, বৈশিষ্ট্য গুলা কি কি, দেখেন। বৈশিষ্ট্য বোঝা খুবই জরুরি, কারণ তাইলে আপনি ধরতে পারবেন যে এটা আসলে ভুয়া জার্নাল। ঠিক আছে। তো আমি একটা একটা করে বলছি, দেন আপনারা আস্তে আস্তে মিলাই নিয়েন। তো এই যে একটা হচ্ছে কুইক অ্যাকসেপ্টেন্স উইদাউট পিয়ার রিভিউ। কুইক অ্যাকসেপ্টেন্স, কুইক অ্যাকসেপ্টেন্সের মানে হলো, আমি যে একটা ভুয়া জার্নাল আপনাদেরকে দেখাই, ভুয়া জার্নালের চেহারা, আচ্ছা শীটে আমি কিছু ভুয়া জার্নালের নাম লিখে দিছি, যেন আপনারাও যেন প্র্যাকটিস করতে পারেন। মানে এই যে আমি ভুয়া জার্নালের কিছু নাম লিখে দিছি, আপনারা যেন মানে ক্লাসের সাথে মিলিয়ে মিলিয়ে যেন প্র্যাকটিসটা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা। ওকে। তো খেয়াল করুন, এই মানে অনেক ফাস্ট রিভিউ, মানে দ্রুত পাবলিশ করে ভুয়া জার্নালগুলো। খেয়াল রাখবেন যে একটা জার্নাল আর্টিকেলে জমা দেওয়া থেকে পাবলিশ হওয়া পর্যন্ত অনেকগুলো স্টেপ পার করতে হয়। আমি যদি একটু শর্টকাটে বলি, আমরা যখন একটা আর্টিকেল জার্নালে জমা দিই, জমা দেওয়ার পরে সেটা একটা ইনিশিয়াল স্ক্রিনিং হয়। ইনিশিয়াল স্ক্রিনিং মানে আমাদের আর্টিকেলটা ওই জার্নালের সাথে অ্যালাইন করে কিনা, জার্নাল প্লেজারিজম চেক করে। প্লেজারিজম কি, এটা নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। তারপর জার্নাল এরপর রিভিউয়ারদেরকে পাঠায়, ধরেন 10 জন রিভিউয়ারকে আপনার পেপারটা পাঠায়, ওই ফিল্ডের এক্সপার্টকে পাঠায়। যারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে ওদেরকে 15-20 দিন সময় দেয়, ওরা রিভিউ করে, রিভিউ করার পর আবার অথরকে পাল্টা কমেন্ট গুলা পাঠায়। অথর কমেন্ট ঠিক করে আবার জমা দেয়। অথর জমা দিলে
এরপর আবার পাল্টা কমেন্ট দেয়, পাল্টা জমা দেয়, এরপর জার্নাল অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে প্রোডাকশন স্টেজেও 7 থেকে 10-15 দিন সময় লেগে যায়। যে আমার লাস্ট আর্টিকেল যেটা, এটা পাবলিশ হওয়ার প্রায় 15-20 দিন পরে অনলাইনে আসছে। কারণ পাবলিশ হওয়ার পরে দেখেন, এই যে আজকে আমাদের ব্যাচের স্টুডেন্টদের যে আর্টিকেলটা অ্যাকসেপ্ট হলো, এই যে যে আর্টিকেলটা অ্যাকসেপ্ট হলো, এটা কিন্তু ইয়েতে আসতে মানে প্রোডাকশনে আসতে, যে এটা কিন্তু মাত্র প্রোডাকশনে গেছে। এটা প্রোডাকশন হয়ে পাবলিশ হতে আরো 8-10 দিন সময় লাগবে, কারণ এখানে আরো টুকটাক কিছু কাজ আছে। ঠিক আছে, কিছু ছোটখাটো কারেকশন আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে একটা একটা জার্নাল, একটা আর্টিকেল ভালো জার্নালে পাবলিশ হওয়ার ক্ষেত্রে গড়ে 3 থেকে 4 মাস সময় লাগে। মানে আর্টিকেল জার্নালে জমা দেওয়া থেকে পাবলিশ হতে গড়ে 3 থেকে 4 মাস সময় লাগে। এর চাইতে বেশি সময় লাগতে পারে, তবে কম সময় খুব একটা লাগবে না। মানে এর চাইতে বেশি সময় লাগে, সাধারণত এর চাইতে বেশি সময় লাগে। ঠিক আছে, যেমন আমি যদি আমার লাস্ট আর্টিকেল যেটা, এটা আপনাদেরকে দেখাই, এটা পাবলিশ হয়েছে টেইলর ফ্রান্সিসের জার্নালে। তো এটা দেখেন, আমরা জমা দিয়েছি 23শে মে 2025, পাবলিশ হয়েছে জানুয়ারির 8 তারিখ 2026। তো প্রায় এখানে 7 মাস লেগে গেছে। আপনাদের হয়তো এত বেশি সময় লাগবে না, এটা ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। কত সময় লাগবে এটাও বোঝার উপায় আছে, আমরা এটা দেখাবো অন্য কোনো ক্লাসে। তো যেটা বললাম, যে একটা আর্টিকেল ভালো জার্নালে পাবলিশ হতে একটা লম্বা সময়ের প্রয়োজন হয় নানান কারণে। কিন্তু ভুয়া জার্নালগুলা, তারা আপনাকে বলবে যে আপনার আর্টিকেল তারা 24 ঘন্টার মধ্যে বা 7 দিনের মধ্যেই তারা এটা পাবলিশ করে দেবে, 7 দিনের মধ্যেই। তার মানে আপনারা এটা তো বুঝতেছেন যে 7 দিনে, 14 দিনে, 3 দিনে একটা পেপার পাবলিশ হওয়াটা রিয়েলিস্টিক না। আমরা কি এটা বুঝতেছি? এটা চ্যাট বক্সে জানাই, আমরা কি বুঝতেছি মানে কেন এটা পসিবল না? কারণ এখানে অনেকগুলা স্টেপ আমাদের পার হয়ে দেন পেপারটা পাবলিশ হয়। ওকে, তাহলে এই যে জার্নালটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা যে বললো 24 ঘন্টায় আপনাকে অ্যাকসেপ্ট করে দেবে, তার মানে এটা একটা ভুয়া জার্নালের একটা পটেনশিয়াল সাইন। ঠিক আছে, একটা পটেনশিয়াল সাইন। ওকে, তাহলে আমরা একটা বৈশিষ্ট্য শিখলাম, যে কুইক অ্যাকসেপ্টেন্স উইদাউট পিয়ার রিভিউ। কুইক অ্যাকসেপ্টেন্স উইদাউট পিয়ার রিভিউ। পিয়ার রিভিউ মানে এই যে আমরা জার্নালে আর্টিকেল জমা দিলে রিভিউ প্রসেস যে পার হয়, এটাকে বলে পিয়ার রিভিউ। আপনার পিয়ার মানে এই ফিল্ডে যারা এক্সপার্ট তারা রিভিউ করে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা একটা একটা করে আমরা আগে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমি বলি, দেন অন্যগুলোতে যাচ্ছি। এরপর যে ফেক ইন্ডেক্সিং বা ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ফেক সাইটেশন, মানে অনেক জার্নাল তার গায়ের সাথে লিখে রাখে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর এত, তার সাইট স্কোর এত, কিন্তু বাস্তবে এত না। দেখেন এই জার্নালটা লিখে রাখছে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর 9.1। তার মানে সে ইম্প্যাক্ট ফ্যাক্টর 9.1 লিখে রাখছে, মানে হচ্ছে যে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর খুব হাই, সে খুব ভালো জার্নাল আছে। তো আমরা জানি যে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় হচ্ছে কে, ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় হচ্ছে ওয়েব অফ সায়েন্স। আর সাইট স্কোর দেয় হচ্ছে স্কোপাস। মানে স্কোপাস তার জার্নালগুলোকে এরকম মার্কিং করে আর কি। এখন যদি আমরা এই জার্নালের নামটা লিখে সার্চ করি, দেখেন এই জার্নালের নামটা আমি লিখলাম, লিখে এবার যদি আমি স্কোপাসের ওয়েবসাইটে যাই, খেয়াল করুন, আমরা গত গত ক্লাসে দেখাইছি কিভাবে স্কোপাসের ওয়েবসাইটে যেতে হয়। আপনি জাস্ট আহ, মানে স্কোপাস লিখে যদি সার্চও করেন ল্যাপটপ দিয়ে তাহলেও পারবেন। ওকে, তো স্কোপাসের ওয়েবসাইটে যে আমি সার্চ করলাম, স্কোপাসের ওয়েবসাইট পেয়ে গেলাম। স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে সোর্সে ক্লিক করবেন। যাদের স্কোপাসে অ্যাকাউন্ট নাই, যাদের স্কোপাসে অ্যাকাউন্ট নাই তারাও এতটুকু অন্তত পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো এই স্কোপাসের সোর্সে গিয়ে টাইটেল ক্যাটাগরি থেকে এই যে আমি জার্নালের নাম লিখে সার্চ করলাম। এবার খেয়াল করুন, আমি এই যে ফাইন্ড সোর্সে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার কোনো ডকুমেন্ট দেখাচ্ছে না। তার মানে কি? তার মানে খেয়াল করুন, যে সে দাবি করতেছে তার ইমপ্যাক্ট ফ্যাক্টর 10, অথচ সেই স্কোপাসের তালিকায় নাই। আর ইমপ্যাক্ট ফ্যাক্টর দেয় হলো ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি। তো আমরা দেখি ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে গিয়েও সার্চ করে দেখি। আপনারা, আমি এই যে এখন একই জিনিস আমি ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখাচ্ছি। আচ্ছা, ওকে। তো দেখুন, আমরা এই যে ওয়েব অফ সায়েন্স লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটা পাবো, বা ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট লিখে সার্চ করলে পাবেন। এখানেও যদি আপনাদের ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে ফুল অ্যাক্সেস পাবেন, আর না হলে লিমিটেড অ্যাক্সেস পাবেন, অ্যাটলিস্ট চেক করতে পারবেন। ঠিক আছে, আমরা ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। ওয়েব অফ সায়েন্সে আমি এখন যদি সার্চ করি, দেখবেন এই বানানে কোনো জার্নাল পাবেন না, অন্য বানানে আছে, এই বানানে নাই। এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অল রিসার্চ এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক মেথড, এই বানানে কিন্তু নাই। ঠিক আছে, তার মানে সে যে দাবি করছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর তার 9.8, ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় হচ্ছে ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি, তাহলে সে তার তালিকাতেই নাই। তাহলে আপনারা বলেন তো এই জার্নালটা যে ভুয়া, এইটার আর কোনো সন্দেহ আপনাদের আছে? সেটা ভুয়া ক্লেম করতেছে।
সে বলতেছে যে আমি ডাক্তার, অথচ তার বিএমডিসি তে তার কোনো রেকর্ড আমরা পাচ্ছি না। তার মানে এটা একটা ভুয়া জার্নাল, ঠিক আছে। ওকে, স্ক্রিন একটু পরে আসতে পারে কারণ এটা মোবাইল টু মোবাইল ভ্যারি করে, এটা আমাদের কিছুই করার নাই। মানে এটা একটু 2-3 সেকেন্ড পরে আসে, আমাদের প্রথম 3টা ক্লাসে স্ক্রিন শেয়ারিংটা বেশি, এই জন্য একটু স্ক্রিন পরে আসে, কিন্তু পরের ক্লাসগুলোতে এতটাও আমাদের বারবার ওয়েবে ঢুকে ট্যাবে ঢুকা লাগবে না আর কি। কিন্তু মূল বিষয়টা বুঝলেই হবে। ওকে, তাহলে আমাদের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে ফেক ইমপ্যাক্ট ফ্যাক্টর, ফেক ইমপ্যাক্ট ফ্যাক্টর, ঠিক ঠিক আছে। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য আমরা দেখি, ফেক ইন্ডেক্সিং বা ফলস ইন্ডেক্সিং। কিছু কিছু জার্নাল আছে এরা দাবি করে যে আমরা স্কোপাসের তালিকায় আছি, কিন্তু বাস্তবে সে স্কোপাসের তালিকায় নাই, ঠিক আছে। এরকম কিছু ইয়ে থাকে, যেমন আমি এটার ক্ষেত্রে দেখাই। আচ্ছা, এই জার্নালের ক্ষেত্রে দেখেন ইন্ডেক্সিং মানে কি, বলি ইন্ডেক্সিং মানে তাকে কারা স্বীকৃতি দেয়, মানে তাকে কারা স্বীকৃতি দেয়, এটা হচ্ছে, এটাকে বলে ইন্ডেক্সিং, ঠিক আছে, ঠিক আছে। যেমন ধরেন ইউজিসি আমাদের ইউনিভার্সিটি গুলাকে স্বীকৃতি দেয়, ফলে আমরা মানে বলতে পারি যে ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি গুলা লিগাল। ঠিক তেমনই এখন এরা লিখে রাখছে যে আমাকে স্বীকৃতি দেয় এই এই ওয়েবসাইট গুলা, এই এই সংস্থাগুলো আমাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাস্তবে হলে এদের নিজেদেরই কোনো ভ্যালু নাই। মানে এখানে যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্সিং হিসাবে এদের কোনো ভ্যালু নেই। আমরা বলছিলাম যে স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, দোয়াজ, এবিডিসি এরা হচ্ছে ভালো ভালো ইন্ডেক্সিং, ঠিক আছে। যেমন ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন র্যাঙ্কিং এর জন্য আমরা দেখি যে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, এগুলো হচ্ছে নাম নাম করা। ঠিক তেমনি আর্টিকেলের ক্ষেত্রে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এদের নিজেদেরই কোনো ভ্যালু নাই। আমি গত বছর বলছি যে আহমদ ছফা তার যদ্যপি আমার গুরু বইতে লিখেছেন যে রাজা রামমোহন রায়কে যখন রাজা শব্দটা উপাধি দিয়েছে রাজা দ্বিতীয় বাহাদুর শাহ, তখন তার নিজেরই কোনো রাজত্ব নাই, ঠিক আছে। তিনি নিজেই তখন নির্বাসনে ছিলেন বা যাচ্ছেন। তো অর্থ যে এরা বলতেছে যে আমাকে এরা এরা স্বীকৃতি দিচ্ছে, এদের নিজেদেরই কোনো স্বীকৃতি নাই। যে সে বলতেছে তাকে রেডিট তাকে স্বীকৃতি দিচ্ছে, অথচ রেডিট হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ঠিক আছে। মানে হাবিজাবি কিছু নাম এখানে লিখে রাখছে। এরকম বেশিরভাগ ভুয়া জার্নালে আপনারা দেখবেন এরকম অনেকগুলা নাম লিখে রাখে যে আমাদেরকে এরা এরা স্বীকৃতি দেয়, কিন্তু বাস্তবে এটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তো ফেক ইম্প্যাক্ট ফ্যাক্টর এটাও একটা ইস্যু আর কি। ওকে, তারপর আহ আচ্ছা, এরপরের যে বৈশিষ্ট্যটা আর কি, আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো একটু আগে দেখাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে যে খুব কেয়ারফুল ভাবে দেখেন। আরেকটা হলো যে ভেরি লো পাবলিকেশন চার্জ। লো পাবলিকেশন চার্জ মানে ব্যাপারটা একটু বুঝেন। আপনারা যদি যেমন আমার এই যে আর্টিকেলটা দেখেন, এই আর্টিকেলটা যে জার্নালে পাবলিশ হয়েছে একটু আগে যেটা দেখালাম, এই যে আর্টিকেলটা, এই যে কোজেন্ট এডুকেশন, হ্যাঁ, এদের কিন্তু পাবলিকেশন চার্জ অনেক হাই, ঠিক আছে। আপনার যে কোনো আর্টিকেলের অ্যাবাউট সেকশনে গেলে, এরপর এই যে পিতে গেলে দেখবেন ওখানে লেখা আছে যে এই যে এপিসি মানে আর্টিকেল প্রসেসিং চার্জ, ঠিক আছে। এখানে গেলে আর্টিকেল পাবলিশ করতে কত টাকা লাগবে এরকম টাকা পয়সার হিসাব নিকাশ পাবেন। তো যে কোনো ভালো জার্নালে আর্টিকেল পাবলিশ করতে প্রথম কথা হলো টাকা লাগবে না, অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে টাকা লাগবে না, টাকাটা আমরা কোনো না কোনোভাবে মৌকুব হবে আর কি আমাদের জন্য ইনশাল্লাহ। আমাদের কোনো পার্টিসিপেন্টেরই আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগে না, ঠিক আছে। বেশিরভাগ জার্নালেই আমরা আর্টিকেলের ফিটা মৌকুব করতে পারবো। তবে জার্নালগুলোর মানে ফিটা কিন্তু অনেক বেশি। মানে আমাদেরকে মৌকুব করে দেবে ঠিক আছে, কিন্তু ওদের অরিজিনাল ফি হচ্ছে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 3 লাখ টাকা। তো এটা কিভাবে মৌকুব করে এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। কিভাবে মৌকুব করতে হয় এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আপনি দেখবেন যে স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সের যে আর্টিকেল জার্নালগুলো, তাদের পাবলিকেশন ফি এরকম 2 3 4 লাখ টাকা এরকম হয়। মানে মকুব করে দেয় বাংলাদেশি হওয়ার কারণে বা অন্য কোনো কারণে। কিন্তু ভালো জার্নালে সাধারণত স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা টপ পাবলিশার যারা, এদের জার্নালের পাবলিকেশন ফি কখনোই 8,000 টাকা, 5,000 টাকা এরকম হবে না। 12,000 টাকা, 15,000 টাকা সাধারণত এরকম হবে না। তো ভুয়া জার্নালের একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, আমি বলতেছি না এত মানে এটা হলেই ভুয়া, কিন্তু একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য হলো ভেরি লো পাবলিকেশন চার্জ। যদি এত কম পাবলিকেশন চার্জ দেখেন তাহলে ধরে নেবেন যে এটা ভুয়া হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ ভুয়া জার্নালগুলো এভাবেই তো আপনাদের পকেট কাটবে। কারণ 3 লাখ টাকা তো আর আপনি পে করবেন না, কিন্তু 30,000 টাকা বললে চিন্তা করবেন যে হ্যাঁ তাহলে করা যায়, বা 15,000 টাকা হলে করা যায়। তো এই লো পাবলিকেশন চার্জ দেখলে আমি মনে করি সন্দেহ করা উচিত। এমনকি আপনারা যারা নতুন গবেষক, আমি বলবো যে টাকা ছাড়া কিভাবে পাবলিশ করা যায় এই চিন্তা করবেন। কারণ টাকা সহ পাবলিশ করতে গেলেই ফেক জার্নালে পড়ার একটা চান্স তৈরি হয়। যদিও যারা টাকা নেয় সবাই খারাপ তা নয়, আমি আগেই বলছি। ওকে,
তো ভেরি লো পাবলিকেশন চার্জ এটাও ভুয়া জার্নালের একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লাসটা কিন্তু পুরো শেষ করতে হবে, নাহলে আবার ভুল মেসেজ যাবে। একটা একটা করে দেখেন। এরপর আমরা আরেকটা জার্নাল দেখি, একটা জার্নাল দেখি, আমি যাচ্ছি, খেয়াল করুন। উম, আমরা দেখবো এটা ভালো নাকি ভুয়া। এমন কিছু জার্নাল আছে যেগুলোকে দেখে ভালো নাকি ভুয়া এটা আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, মানে দেখে মনে হয় রিয়েল, আবার রিয়েল না, এরকম আর কি। প্রথম কথা হলো, ভালো জার্নাল তো আমরা চিনে গেছি গত ক্লাসে। স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এবিডিসি বা দোয়াজে সার্চ করলে আমরা ভালো জার্নাল তালিকা পাচ্ছি। এখন দেখেন, এখানে আমরা কিছু জার্নালের লিস্ট দেখতে পাবো এখন স্ক্রিনে। আচ্ছা, এই যে স্ক্রিনে এখন দেখতে পাবেন এগ্রিকালচার ফিল্ডের অনেকগুলো জার্নাল, এশিয়ান জার্নাল অফ ফুড রিসার্চ, এই যে বায়োলজিক্যাল সায়েন্সের অনেক জার্নাল দেখতে পাবেন এখন। তো এখানে অনেকগুলা জার্নাল, সব এশিয়ান জার্নাল অফ অমুক, এশিয়ান জার্নাল অফ তমুক, সব ফিল্ডে, যে এশিয়ান হেমাটোলজি রিসার্চ জার্নাল, এশিয়ান জার্নাল অফ মেডিসিন অ্যান্ড হেলথ, এশিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিক রিসার্চ। ঠিক আছে, আমি দেখি যে অহরহ সবার আর্টিকেল এইসব জায়গায় পাবলিশ হচ্ছে। এখন কথা হলো, এই জার্নালটা রিলায়েবল কিনা। এই যে এশিয়ান জার্নাল অফ মেডিসিন এন্ড হেলথ, আমি এই জার্নালে আমি ঢুকি, হ্যাঁ, এই জার্নালে ঢুকতেছি, এশিয়ান জার্নাল অফ মেডিসিন অ্যান্ড হেলথ। খেয়াল করুন, এই জার্নালে দেখতে মনে হয় ভালো বা খুব, মানে দেখে বোঝা যায় না যে এটা ভুয়া হইতে পারে। এবং এটা প্রাইসিং এ যদি খেয়াল করি, প্রাইস দেখেন, এর প্রাইস হচ্ছে মাত্র $60। $60 মানে বাংলা টাকায় কত, 8,000 টাকা বা 9,000 টাকা এরকম। তো আমি আগে বলছি যে ভালো পাবলিশারের জার্নাল কখনোই এত লো পাবলিকেশন চার্জ হয় না। ঠিক আছে, মানে তুলনামূলক এতটা কম কখনো হবে না। সে হয়তো পুরো মওকুফ করে দেবে, কিন্তু এত কম হবে না। আমি আবারও বলছি, কত ব্যাচও বলছি যে আপনি ধরেন একটা ব্র্যান্ডের ঘড়ি কিনবেন, সে হয়তো কোনো একটা কারণে আপনাকে এটা ফ্রিতে দিতে পারে, কিন্তু কখনো একটা ব্র্যান্ডের ঘড়ি আপনি 150 টাকা, 200 টাকা, 250 টাকায় পাবেন না। ঠিক আছে, দেখেন এখানে পাবলিকেশন চার্জ খুবই লো। এটা ভুয়া হওয়ার একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, আমরা বলতেছি না ভুয়া, ভুয়া হওয়ার একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য আছে এখানে। ঠিক আছে, ওকে। অনেক হয়তো এখন অনেক জার্নাল দিয়ে বলবে এটা এটা চেক করতে, ওটা চেক করতে, ক্লাস শেষে আপনারা নিজেরাই মিলেই দেখতে পারবেন। ঠিক আছে, যে এটা ভালো নাকি ভুয়া। কিন্তু যেগুলোর নাম দিচ্ছেন মোস্ট লাইকলি সেটা ভুয়া, অথবা ভুয়া না কিন্তু নর্মাল। আমরা একটু পরে নর্মালের আলাপেও আসতেছি। আচ্ছা, তো যেটা বললাম, এই জার্নালটা ভুয়া হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আচ্ছা, এরপর আসেন, আমরা যেটা বললাম, লো পাবলিকেশন চার্জ হওয়াটাও ভুয়া হওয়ার একটা লক্ষণ হইতে পারে। তারপর কিছু জার্নাল আছে তারা প্রতিষ্ঠিত জার্নালকে মিমিকিং করে। মিমিকিং মানে এই নামে অলরেডি একটা জার্নাল আছে, সে নিজের সাথে এস বা ইএস যুক্ত করে তখন সে আরেকটা নতুন জার্নাল তৈরি করে। ঠিক আছে, এটাকে বলে মিমিকিং করা। যেমন দেখুন, জার্নাল অফ বিহেভিয়ারাল সায়েন্স এই নামে একটা জার্নাল আছে, এটা মোস্ট লাইকলি ভালো জার্নাল, জার্নাল অফ বিহেভিয়ারাল সায়েন্স। ঠিক আছে, কিন্তু এটাকেই নকল করে এই দা জার্নাল অফ বিহেভিয়ারাল সায়েন্স বা এরকম দেখবেন যে সায়েন্সেস, এই দেখেন সায়েন্সের সাথে আবার এস যুক্ত করে আরেকটা জার্নাল। ঠিক আছে, মানে অর্থাৎ একটা জার্নালের নামের সাথে এস যুক্ত করে আরেকটা জার্নাল বানাইছে। আমরা যেমন বাজারে দেখবেন যে ওই কিছু জুতা আছে যেগুলো মানুষ ওয়াশরুমের জন্য কিনে, ওই যে অ্যাপোক্স, এরকম অ্যাপোক্স বাট্টা, মানে ভালো কোম্পানিকে নকল করে দেখতে ওটার মতো। তো এই জার্নালের ক্ষেত্রে এরকম অনেক সময় বিভিন্ন ভালো জার্নালকে মিমিকিং করে, ফলে আপনার জার্নালটা ঠিক আছে কিনা এটা অবশ্যই স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে গিয়ে এক্সাক্ট স্পেলিং এ চেক করে দেখবেন, কারণ অনেক সময় এরকম আপনি হয়তো এস বাই এস খেয়ালই করলেন না। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবেন আর কি, যে মিমিকিংও হইতে পারে। ঠিক আছে, জার্নালটার নামটা মিমিকিং করে আর একটা নতুন জার্নালের জন্ম হইতে পারে, এটা একটা। আচ্ছা, এরপর আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা আপনারা এমনি বুঝবেন। যেমন ভুয়া জার্নাল গুলা অনেক রিমাইন্ডার দেয় ইমেইলে, পেপার দেওয়ার জন্য, যদিও ভালো কিছু জার্নালও এটা দিতে পারে, কিন্তু ভুয়া জার্নাল গুলাই বেশি রিমাইন্ডার দেয়, ডিয়ার অমুক, এই সেই আপনার পেপার জমা দিন। এটা ভুয়া জার্নালের একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য। আর ভুয়া, আপনি স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইট গুলো কত স্ট্রং, ভুয়া জার্নালের ওয়েবসাইট দেখলে বোঝা যায় যে এটা ভুয়া হইতে পারে। যাই হোক, আবার অনেক সময় ভুয়া জার্নাল গুলো একই সাথে অনেক ফিল্ড কাভার করে, অনেক ফিল্ড কাভার করে। ঠিক ঠিক আছে, তো এই উদাহরণটা দেওয়া একটা জিনিস মনে পড়তেছে আমার। আমার নিজের আর কি একটু গত 2 দিন ধরে মানে প্রচন্ড হচ্ছে ঘাড় ব্যথা। তো আমার মা বলতেছে আমাদের মানে বলতেছে ঢাকার ডাক্তার যদি কাজ না হয়, তাহলে এলাকায় যে ডাক্তার বসে ও তো সব কিছুই জানে আর কি, তো ওর কাছ থেকে পরামর্শ নিলেই ভালো হবে। এটাই হচ্ছে যে কম্বাইনিং আনরিলেটেড ফিল্ড, মানে একসাথে সে সব রোগের ডাক্তার, সব মানে সব বিষয়ে সে আর্টিকেল পাবলিশ করে। একটু আগে আমরা যে জার্নালটা দেখেছি দেখেন, সেই জার্নালে যদি আপনি যান এবং জার্নালের ভিতরে টপিক কাভার্ড এখানে যদি যান আর কি,
জার্নালের ভিতরে ঢুকে সে কোন কোন টপিকে হচ্ছে আর্টিকেল নেয়, সেখানে আপনি দেখবেন মানে কোনো টপিকে বাদ নাই, অ্যাকাউন্টিং থেকে শুরু করে একেবারে ভেটেরিনারি সায়েন্স পর্যন্ত, ঠিক আছে, সব বিষয়ে সে হচ্ছে আর্টিকেল নেয়। তো আমি যেটা বলবো আর কি, যে এগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ডিটেলিং গুলা খেয়াল করবেন যে জার্নালের স্কোপটা নির্দিষ্ট কিনা। যদিও ভুয়া জার্নালও এমন আছে যারা শুধু একটা বিষয় নিয়ে কাজ করে, কিন্তু আমি বললাম যে ওভারঅল আমরা বৈশিষ্ট্যগুলা চেক করবো। ওকে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, এমন কোনো ওয়েবসাইট কি আছে যেখানে গেলে ভুয়া জার্নালগুলো চেক করা যাবে? যেমন আমরা স্কোপাস, ওয়েব অফ সায়েন্স এগুলোর ওয়েবসাইটে গিয়ে ভালো জার্নাল চেক চেক করতে পারি। তো এমন কোনো ওয়েবসাইট কি আছে যেখানে গেলে ভুয়া জার্নালগুলো নাম লিখলে সে দিবে যে হ্যাঁ এই ভুয়ার তালিকায় আছে? উত্তর হচ্ছে, খেয়াল করুন, ধরুন একটা ওয়েবসাইট আছে যেখানে দুনিয়ার সব ভুয়া জার্নালের তালিকা আছে, কিন্তু আগামীকালকে যে ভুয়া জার্নালের জন্ম হবে সেটা তো আর এই তালিকায় থাকবে না। মানে এগুলো তো টাইম টু টাইম আপডেট করা অনেক সময়ের বিষয়। এই জন্য একটা ওয়েবসাইট আছে, নাম হলো বেললিস্ট.নেট। লিঙ্কটা শিটে আছে বা শিটে নাম আছে বেললিস্ট.নেট। এটা হচ্ছে কর্নেল ইউনিভার্সিটির একটা লাইব্রেরিয়ান, উনি দুনিয়ার যত ভুয়া জার্নাল বা ভুয়া পাবলিশার আছে তাদের একটা তালিকা করেছে, ওই তালিকা দিয়ে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। এই ওয়েবসাইটে দুইটা ক্যাটাগরি আছে এখানে এই ওয়েবসাইটে। একটা হলো যে পাবলিশার ক্যাটাগরি, এই ওয়েবসাইটে দেখবেন এই যে, এই যে পাবলিশার, একটা হচ্ছে পাবলিশার, এই যে পাবলিশার। আর একটা হলো স্ট্যান্ড অ্যালোন জার্নাল, ঠিক আছে, স্ট্যান্ড অ্যালোন জার্নাল। স্ট্যান্ড অ্যালোন জার্নাল মানে হচ্ছে এই যে, মানে একটা হচ্ছে পাবলিশার, পাবলিশার গুলার তালিকা পাবেন এখানে গেলে। আর কোনো জার্নাল যদি চেক 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 করতে চান তাহলে এই যে স্ট্যান্ড অ্যালোন জার্নাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখবেন লম্বা তালিকা পাবেন দুনিয়াতে, মানে ভুয়া জার্নাল গুলোর একটা বিশাল ভান্ডার এখানে পাবেন। তো এখানে গিয়ে চেক করতে পারেন অথবা পাবলিশারে গিয়ে চেক করবেন। এখন তার মানে আমরা একটা ওয়েবসাইট পেয়ে গেলাম যেখানে গেলে ভুয়া জার্নালের তালিকা পাওয়া যাইতে পারে। এখন দেখুন, খেয়াল করুন, একটু আগে আমরা যে এই জার্নালটাকে বলেছি যেটা ভুয়া হইতে পারে, সেই জার্নালের নাম লিখে যদি আমরা এই ওয়েবসাইটে সার্চ করি তাহলে কি হয় খেয়াল করেন। আচ্ছা, দেখুন আমরা বারবার হচ্ছে যে বিষয়গুলা ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি, এজন্য স্ক্রিনে তো একটু ডিলে হয়, কিন্তু এভাবে রিয়েল মানে শেখাটা হয় আর কি। আমি যেগুলাকে স্ক্রিনশট দিয়ে শিটে নিয়ে আসতাম তাহলে হয়তো আপনাদের স্ক্রিনটা ডিলে হতো না, কিন্তু এই যে ওয়েবসাইটে ঢুকে আমরা চেক করি এটা আপনারা শিখতে পারতেন না। তো একটু স্ক্রিন ডিলে হলেও আমার মতে এটাই ভালো আর কি, আমরা ওয়েবসাইটে ঢুকে ঢুকে এই বিষয়গুলো দেখাচ্ছি, ঠিক আছে। আশা করি স্ক্রিন ডিলে হলেও জিনিসটা মেনে নেবেন, কারণ এটা জুমের ইস্যু, আমাদের ইস্যু নয়। ওকে। এখন দেখেন আমরা এই ওয়েবসাইটে গেলাম বেল লিস্ট, সেখানে গিয়ে আমাদের জার্নালের নামটা এখন আমরা সার্চ করব। এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অল রিসার্চ এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক মেথড সার্চ করলাম। এখন সার্চ করে ইন্টার দেওয়ার পরে আমরা দেখলাম যে না, এখানে এই নামে কোনো ভুয়া জার্নাল নাই, এই নামে কোনো ভুয়া জার্নাল নাই। কিন্তু এই জার্নালের নামের যে সংক্ষিপ্ত রূপটা, মানে এই জার্নালের নামের যে পূর্ণ নাম না, সংক্ষিপ্ত রূপ যেটা ডোমেইন নেম, এই ডোমেইন নেম লিখে যদি এখন আমি সার্চ করি, অনেক সময় সংক্ষিপ্ত রূপ দিয়ে এন্ট্রি হয় না, ডোমেইন নেম দিয়ে এন্ট্রি হয়। এখন দেখেন, আমি এই জার্নালের নামের যে ডোমেইন নেম IJARESM, এটা লিখে আমি এই যে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখেন এই যে ভুয়ার তালিকায় তাকে পাওয়া গেছে, দেখছেন? তার মানে এই ভুয়ার তালিকায় এই জার্নালটিকে পাওয়া গেছে। তাহলে আমরা এইভাবেও চেক করতে পারি, যদিও সব ভুয়া এখানে থাকবে তা না, কিন্তু এখান থেকে যারা থাকবে মোস্ট লাইকলি এরা ভুয়া জার্নাল। আচ্ছা, এখন খেয়াল করুন, একটু আগে যে আমরা আরেকটা জার্নাল দেখেছি, এশিয়ান জার্নাল অফ মেডিসিন হেলথ, ঠিক আছে, এশিয়ান জার্নাল অফ মেডিসিন অ্যান্ড হেলথ, এই জার্নালটা ভালো নাকি ভুয়া আমরা এটা দেখতে চাই, এটা ভালো নাকি ভুয়া। তো আমরা ওই যে আমাদের এটা কপি করলাম, কপি করে ওই যে বেল লিস্টের ওয়েবসাইটে যাব, খেয়াল করুন। আচ্ছা, বেলিশ ওয়েবসাইটে কি, যেহেতু এটা জার্নাল, তাহলে আমরা স্ট্যান্ড অ্যালোন জার্নাল এখানে ক্লিক করলাম। এই জার্নালে ক্লিক করে ইন্টার দিব, ইন্টার দিলাম আমি, খেয়াল করুন। ইন্টার দেওয়ার পরে দেখাচ্ছে না যে না এই নামে কোনো ভুয়া জার্নাল নাই, দেখাচ্ছে না। তার মানে কি এটা ভুয়া না? দেখুন, একটা জিনিস ভালো করে বুঝেন, ধরেন কোন একটা ওষুধের ফ্যাক্টরি ভুয়া, তাহলে ওই কোম্পানি যত ওষুধ বানাইছে সেটা ভুয়া কিনা এটা কি আর চেক করার দরকার আছে? ওষুধের ফ্যাক্টরিটাই ভুয়া, ফ্যাক্টরির মধ্যেই সব ভুয়া মালামাল পাওয়া গেছে। তাহলে ওই ওষুধ ফ্যাক্টরির যে মেডিসিন গুলা তারা বানাইছে আলাদা আলাদা ধরে ধরে কি ভুয়া বলার দরকার আছে? একটু চ্যাট বক্সে জানাবেন। দরকার নাই, কারণ তার মূল ফ্যাক্টরিটাই ভুয়া। ঠিক তেমনি এই জার্নালটা ভুয়ার তালিকায় নাই, এই জার্নালটা ভুয়ার তালিকায় নাই, কিন্তু এই জার্নালের যে ফাদার, ফাদার মানে এই জার্নাল যে কোম্পানির, ওটার নাম হলো সায়েন্স ডোমেইন। প্রত্যেকটা জার্নালের সাথে লেখা থাকে তারা কার আন্ডারে আছে, মানে
এই যে এই জার্নাল হচ্ছে সায়েন্স ডোমেইন, এই কোম্পানির আন্ডারে আছে, ঠিক আছে, সায়েন্স ডোমেইন। তো আমি এখন সায়েন্স ডোমেইনকে কপি করে, মানে সায়েন্স ডোমেইন হচ্ছে এটার পাবলিশার। তো আমি এখন দেখেন সায়েন্স ডোমেইন নামটা যদি আমি কপি করি, কপি করে সায়েন্স ডোমেইন মানে এদের ফাদারের নামটা, মানে মূল ফ্যাক্টরির নামটা, পাবলিশার ক্যাটাগরিতে গিয়ে আমি যদি সার্চ করি, সায়েন্স ডোমেইন লিখে আমি যদি পাবলিশার ক্যাটাগরিতে সার্চ করি, সে আমাকে এই যে নামটা কিন্তু দেখাচ্ছে, দেখেন ভুয়ার তালিকায় সায়েন্স ডোমেইন ইন্টারন্যাশনাল, এটা কিন্তু ভুয়ার তালিকায় দেখাচ্ছে। তার মানে কি, তার মানে তার যে ফাদার অর্গানাইজেশন সেটাই ভুয়ার তালিকাভুক্ত, ফলে এর এর অধীনে যত জার্নাল আছে, এর অধীনে যত জার্নাল আছে তারা অটোমেটিক ভুয়া। আপনার কি আমার কথা বুঝছেন? এই বাংলাদেশি রিসার্চাররা বেশিরভাগই এই টাইপের জার্নালের ফাঁদে পড়ে, যাদেরকে দেখতে মনে হয় রিয়েল কিন্তু এদের মূল কোম্পানিটাই ভুয়া। আপনার আর্টিকেল জমা দিলেই বুঝবেন যে এটা ভুয়া কিনা। ঠিক আছে, একটা আর্টিকেল পাবলিশ করা রিয়েলি অনেক পরিশ্রমের কাজ, যেটা যারা পাবলিশ করেছে ভালো জার্নালে তারা জানে। সো আপনি জমা দিলেই নাম কাওয়াজতে একটা দুইটা কমেন্ট করে পাবলিশ করে দিচ্ছে, তো বুঝে যাবেন যে এটা আসলে ভুয়া জার্নাল বলেই এমন। ভালো জার্নালের কমেন্ট গুলা দেখেন তো মানে অবস্থা খারাপ 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 করে ফেলে। তার মানে এই না যে খুব কঠিন, আমি বলতেছি যে মানে ভুয়া জার্নালগুলো নাম কাওয়াজতে রিভিউ করে আর কি। এখন দেখেন এদের ফাদার অর্গানাইজেশন সেটা কিন্তু ভুয়ার তালিকায় পাওয়া গেছে। সো যেহেতু ফাদার অর্গানাইজেশনকে ভুয়ার তালিকায় পাওয়া গেছে, সুতরাং এর অধীনে যত জার্নাল আছে, এশিয়ান জার্নাল অফ নেফ্রোলজি, এশিয়ান জার্নাল অফ ফিজিক্স অ্যান্ড কেমিক্যাল সায়েন্স, এশিয়ান জার্নাল অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সবগুলাই কিন্তু ইয়ে, ঠিক আছে। ওকে, একদম হচ্ছে ডোমেইনটা কিভাবে বের করব, এই যে এখানে ওই যে লিঙ্কে গেলে পাবেন, ইউআরএল এ গেলে পাবেন, ঠিক আছে। তো আমি জাস্ট বললাম যে অনেক আমরা একটু ডেপথে শিখতেছি, কারণ আমাদের বেসিক ক্লাস আমরা মানে একটু বুঝি যে ভুয়া জার্নাল গুলো কিভাবে এই প্র্যাকটিসটা করে আর কি। তাহলে এর ইয়াকেই ভুয়ার তালিকা পাওয়া যায়। তাহলে পাবলিশার ভুয়া হলে জার্নাল অটোমেটিক ভুয়া, পাবলিশার ভুয়া হলে জার্নাল অটোমেটিক ভুয়া। এবং আপনি যদি বেল লিস্টের ওয়েবসাইটে যান, সেখানে ভুয়া পাবলিশারদের লিস্ট পাবেন। দেখেন এক একটা পাবলিশারের আন্ডারে 150 জার্নাল থাকে, আর 150 জার্নালে লাখ লাখ আর্টিকেল পাবলিশ হয় প্রতি বছর। আপনারা স্ক্রিনে এখন দুনিয়ার ভুয়া পাবলিশার গুলার লিস্ট পাবেন, ঠিক আছে। আর বেশিরভাগ ভুয়া জার্নালের নামের আগে দেখবেন লেখা আছে, মানে সবাই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এশিয়ান জার্নাল অফ তমুক, কানাডিয়ান জার্নাল অফ তমুক, আমেরিকান জার্নাল অফ, মানে আমেরিকান, এশিয়ান, কানাডিয়ান, এরকম কিছু মানে মুখরোচক নাম থাকে আর কি। অনেক সময় ইন্টারন্যাশনালও থাকে আর কি, ঠিক আছে। এটা মানে কেউ যদি মাইন্ড না করেন আর কি, আমি দেখি যে আমার একজন মানে টিচার ছিলেন আর কি, তো উনি এখন বেঁচে নাই। উনি আমাদের মসজিদের ইমাম ছিলেন। তো উনি কোথাও যখন মানে ওয়াজ করতে যেতেন, তখন থাকতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আমার ধারণা যে উনি কখনো ঢাকা শহরেও আসেন নাই আর কি, ঠিক আছে, বা আসলেও খুব মানে রেয়ার অকেশনে এসেছেন। তো এগুলো অনেকটা এরকম, ধরেন ইন্ডিয়াতে কোনো একটা গলিতে বসে, মানে আমি ইন্ডিয়া বলতেছি তার মানে শুধু ইন্ডিয়া না, মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কোনো একটা গলিতে বসে একটা ডোমেইন কিনছে 1,000 টাকা দিয়ে, একজন ডিজাইনারকে হয়তো 20,000 টাকা দিছে, সে একদম সব ডিজাইন করে দিছে। এখন এখানে বসেই সে কানাডিয়ান জার্নাল অফ অমুক, ইন্টারন্যাশনাল জার্নাল অফ তমুক, এভাবেই এগুলো চলতেছে, ঠিক আছে। ওরাও খুশি। আর যারা রিসার্চার কিছু জানে না আগামাথা, হয়তো ডিপার্টমেন্টের অমুক টিচার, অনেক সময় টিচাররাও জানে না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে স্টুডেন্টরা তো আমাকে ভুল করে, টিচাররাও ভুল করে, মানে তারাও এগুলা পাবলিশ করে গণহারে। তো এগুলা থেকে আমরা একটু, যারা এখন জেনে ফেললাম, আমরা এগুলা থেকে একটু সেফ থাকার চেষ্টা করব, ঠিক আছে। আপনি নিজেই বুঝতেছেন যেগুলার পাবলিকেশন কোয়ালিটি কেমন। সুতরাং তো মানুষ নিজেকে তো আর ফাঁকি দেওয়া যায় না, হয়তো ভুল করে হইতে পারে, এটা ভিন্ন বিষয়। কিন্তু যেই জার্নালের কোনো নাম নাই কিছু নাই, জাস্ট আপনি দেন সেটা পাবলিশ করে দিচ্ছে। সো এটা কোনো মেক সেন্স করে না। তো এই ওয়েবসাইটে একটু দেখবেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বিখ্যাত ওয়েবসাইট। এখানে গেলে হচ্ছে আপনারা এই ভুয়া পাবলিশারের তালিকা পাবেন, ভুয়া জার্নালের তালিকাও পাবেন। আর এই তালিকার বাইরেও নিশ্চয় আরো ভুয়া আছে, এই জন্য আমরা মানে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখালাম। এখন এইবার আসেন, অনেকে প্রশ্ন করবেন যে ভাই, এই যে বিভিন্ন ইউনিভার্সিটির যে জার্নালগুলা, এগুলো কি ভালো নাকি ভুয়া? ধরুন ঢাকা ইউনিভার্সিটির জার্নাল, বা আমাদের বিভিন্ন মেডিকেল কলেজের নিজেদের কিছু জার্নাল থাকে, এরা কি ভুয়া নাকি এরা ভালো? কারণ আপনি যা পড়াইছেন গত 2 দিনে, কোনোটার সাথেই তো আসলে মানে মিলাইতে পারতেছি না। ঠিক আছে, এটা কি ভালো নাকি ভুয়া? বলেন তো দেখি চ্যাট বক্সে। এই যে বিভিন্ন ইউনিভার্সিটির জার্নাল টার্নাল থাকে, এগুলা ভালোও না, ভুয়াও না, ঠিক ঠিক আছে। আমাদের আমি আমি কি ক্রিকেট খেলা পছন্দ করি, তো আমরা মানে ক্রিকেট খেলা আপনারা জানেন যে অনেকে অলরাউন্ডার থাকে। তো কেউ কেউ এমন অলরাউন্ডার যে ব্যাটিংও পারে না, বোলিংও পারে না, ঠিক আছে। তো আমরা তাকে বলি নলা, জাস্ট আমাদের গ্রামের ভাষায় আর কি। তো
আহ, এই জার্নালগুলো হচ্ছে এরকম, এরা ভালো না ভুয়াও না, এটা হচ্ছে নর্মাল জার্নাল, ঠিক আছে? নর্মাল জার্নাল বা লোকাল জার্নাল বা এগুলোকে আমরা ইন হাউস জার্নাল বলি। তো এই জার্নালগুলো ভুয়া না, ঠিক আছে? এই জার্নালগুলো যেহেতু একটা লিগ্যাল অথরিটি আছে, ধরুন অমুক ভার্সিটি এটার অথরিটি, ফলে এই জার্নালগুলো কখনোই ভুয়া হবে না, কারণ একটা লিগ্যাল অথরিটি আছে, লিগ্যাল নিশ্চয় একটা বডি আছে, হয়তো পাবলিকেশনের একটা কমিটিও আছে। এগুলা প্রথম কথা হলো এগুলো ভুয়া না, বিভিন্ন ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশনের যে জার্নাল সেগুলা ভুয়া না। কিন্তু যেহেতু সেগুলো ইন্টারন্যাশনালি কোনো রিকগনাইজ তালিকায় নাই, তাই আমরা বলতে পারি এগুলা নন ইন্ডেক্স জার্নাল, মানে এগুলোকে নর্মাল জার্নাল বলতে পারেন বা লোকাল জার্নাল বলতে পারেন। তো এই জার্নালগুলোর কাজ কি? এই জার্নালগুলোর কাজ হলো সাধারণত স্টুডেন্ট যারা, তাদের পেপার তো কোয়ালিটিফুল হয় না, থিসিস করে, তাদের পেপারগুলা পাবলিশ করে। মানে এই জার্নালগুলা খোলে মূলত এই নিয়তে যে আমাদের শিক্ষার্থীরা এখানে আর্টিকেল পাবলিশ করবে, কারণ ওগুলো হয়তো ইন্টারন্যাশনালি ভালো জায়গায় পাবলিশ করতে টাইম লাগবে। কিন্তু বাস্তবতা হলো, কেউ যদি মাইন্ড না করি, বাস্তবতা হলো বেশিরভাগ টিচাররাই পদোন্নতির জন্যই এই টাইপের জার্নালগুলোতে আর্টিকেল প্রকাশ করে। মানে জম্মিন দেশের যত স্যার ইউনিভার্সিটি গুলাও দেখা যায় এগুলো অ্যাকসেপ্ট করে বলেই ওনারা এরকম করে আর কি। তো সবাই এরকম না। আমি জাস্ট মানে ওভারঅল বিষয়টা যদি বলি আর কি, যে ইউনিভার্সিটি কেন্দ্রিক জার্নালগুলা কোয়ালিটিফুল আছে, কোয়ালিটি লেসও আছে, মানে সব টাইপের আছে। যেমন সিজিএস এর একটা জার্নাল আছে, সেন্টার ফর গভর্নিং স্টাডি, লোকাল জার্নাল কিন্তু খুবই কোয়ালিটিফুল, রিভিউয়াররা খুব টপ লেভেলের। এরকম আমাদের যে টপ ইউনিভার্সিটিগুলো তাদের জার্নালগুলো, বিশেষ করে এই যে আমি যতটুকু জানি যে পিজি হাসপাতাল মেবি বা বারডেম এর সম্ভবত, এদেরও যে কিছু জার্নাল আছে এটা এগুলা ভালো, মানে এদের রিভিউয়াররা ভালো। তো এরকম লোকাল কিছু ভালো আছে, কিন্তু লোকাল ওভারঅল যদি বলি আর কি চিত্রটা, লোকাল জার্নালগুলোর কাজ হলো এই কি বলে, মানে নর্মাল আর্টিকেল গুলা পাবলিশ করা, জাস্ট এগুলা টিচারদের পদোন্নতির সিঁড়ি বা শিক্ষার্থীদের নাম কাওয়াস্তে কিছু পাবলিকেশন হওয়া। এটা আপনার কোনো লাভও হবে না, লসও হবে না, ঠিক আছে? ঠিক আছে। আমি রিসেন্টলি যে নভেম্বরে আমি ইউএস একজন প্রফেসরের সাথে আমার মিটিং ছিল। তা আমি আমার ওই সিভিতে আমি হচ্ছে যে মানে পাবলিকেশন গুলো আমি দিয়ে রাখছিলাম আর কি। তো তখন উনি বলছে যে এগুলো পিয়ার রিভিউড কিনা বা ইন্ডেক্সড কিনা, কারণ ওনারা এটা বুঝতে পারছিল যে আমাদের দেশ থেকে অনেকেই নন ইন্ডেক্সড পেপারগুলো দেখে। কারণ এরকম ইন্ডেক্সড পেপার দেখারই ওনাদের টাইম নেই, আর নন ইন্ডেক্স যদি হয়, ধরেন জার্নাল অফ অমুক ইউনিভার্সিটি, এগুলো আসলে লাভও হবে না, লসও হবে না। এই সোজা কথা, এগুলো ভুয়া না, কিন্তু এগুলো খুব বেশি আপনার মানে হায়ার স্টাডিতে কোনো লাভ হবে না। আপনি বলতে পারবেন আমার এতগুলা পেপার আছে, জাস্ট এতটুকুই। তো তবুও দেখেন এমন কিছু লোকাল ইস্যু থাকে যেটা চাইলে হয়তো ইন্টারন্যাশনালি আমরা পাবলিশ করতে পারবো না, বা পেপারটা ওই কলেবরে হয় নাই, সেক্ষেত্রে লোকাল জায়গায় পাবলিশ করা যাইতে পারে, ঠিক আছে? চাইলে কিন্তু অনেক ভালো ইউজ করা সম্ভব এইসব জার্নালকে। বা শিক্ষার্থীদের যে পেপারগুলো হয় অনার্স ফোর্থ ইয়ারে, এগুলো তো ইন্টারন্যাশনাল জার্নালে দেওয়া কঠিন, ওই কোয়ালিটির হয় না, সেক্ষেত্রে ভার্সিটির জার্নাল মানে শুরুটা এগুলা দিয়ে হইতে পারে। এই উদ্দেশ্যের জন্য আমি মনে করি এই জার্নালগুলা ঠিক আছে। তো এগুলা কোথায় পাবেন? তো একটা পাবলিশার আছে বাংলা জল, বাংলাদেশ জার্নাল অনলাইন, এর পূর্ণরূপ হচ্ছে বাংলা জল, ঠিক আছে? আপনারা বাংলা জল দেখে যদি সার্চ করেন, বাংলা জল, হ্যাঁ, তাহলে গুগলেই পেয়ে যাবেন। তো বাংলা জল এর কাজ কি একটু বলি। বাংলাদেশের টোটাল 203টা জার্নাল, মানে পাবলিশারের নাম হলো বাংলা জল, এদের আন্ডারে 203টা জার্নাল আছে। এদের আন্ডারে 203টা জার্নাল আছে। এই যে এদের নতুন জার্নালের নাম হচ্ছে গ্রিন লাইফ মেডিকেল কলেজ জার্নাল, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল। ওই জার্নালগুলোর ওয়েবসাইটে ঢুকলে আমি কাউকে পার্সোনালি, আমি কাউকে মানে ইয়ে করতেছি না, আমি বলতেছি আর কি যে এই জার্নালগুলোর কোয়ালিটি কতটা ভালো এটা আমরা আসলে শিওর না, ঠিক আছে? এটা যদি রিভিউয়ারদের বোর্ড ভালো হয় তাহলে ভালো হইতে পারে, আবার রিভিউয়াররা যদি অতটা ইয়ে না হয়, আবার অনেক যদি এখানে যদি কেস বাই কেস চেক করেন, দেখবেন অনেক জার্নাল এখন আর কন্টিনিউ হচ্ছে না, বা দীর্ঘদিন ধরে কোনো সাবমিশন নেই, এরকম আর কি। তো আমি বলতেছি না এগুলা খারাপ, বলতেছি না ভালো, এগুলো হচ্ছে নর্মাল জার্নাল, ইন্টারন্যাশনাল স্বীকৃতি যেহেতু নাই তাই নর্মাল জার্নাল। চাইলে এটাকে ভালো কাজেও লাগানো যাবে, চাইলে খারাপ কাজেও লাগানো যাবে। এই 203টা জার্নাল, তার মানে বিভিন্ন ইউনিভার্সিটির নামে নামে, দেখেন এই যে আনোয়ার খান মডার্ন জার্নাল, তারপর এই যে মানে বিভিন্ন ইউনিভার্সিটির নামে আর কি, আমাদের সব ইউনিভার্সিটির নামেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি জার্নাল। এর মধ্যে এখান থেকেও 3-4টা জার্নাল ভালো কোয়ালিটির থাকতে পারে, 3-4টা জার্নাল ভালো কোয়ালিটির থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ওভারঅল যদি বলি বেশিরভাগ জার্নালের মান হয়তো অতটা ভালো না, ঠিক আছে? তবুও নিজেদের লোকাল পাবলিকেশন গুলা এখানে করা যাচ্ছে, সবাই পড়তে পারতেছে, এটাও ভালো দিক। তো এই বাংলাদেশ জার্নাল অনলাইন, এখানে 202টা জার্নাল, অনেক বেশি জার্নাল, লাখ লাখ আর্টিকেল হয়তো বা হাজার হাজার আর্টিকেল, এই যে প্রায় কত 22,000 আর্টিকেল। তো বুঝতে পারতেছেন এগুলো লাভ এবং লস নাই, জাস্ট
পাবলিশ করা, এগুলাকে বলে ইন হাউস জার্নাল। এখন এখানে যারা স্টুডেন্ট আছেন যাদের পেপার তেমন কোয়ালিটির নয়, চাইলে এরকম নিজেদের লোকাল জার্নালগুলোতে পাবলিশ করে অ্যাটলিস্ট শুরুটা করতে পারেন। তবে আমরা কাউকে এনকারেজ করি না নন ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে। আমাদের কথা হলো যে আপনি ওয়েট করেন 2 বছর পরে হোক, একটা ভালো পাবলিশার ভালো জার্নালে হোক, ঠিক আছে? এটা বলে রাখছি এই কারণে, আমরা কোনো আর্টিকেল থেকে যখন তথ্য নেব, সেক্ষেত্রে ভুয়া জার্নাল থেকে নিলে প্রবলেম, কিন্তু এরকম ইন হাউস জার্নালগুলো থেকে নিলে প্রবলেম নেই। কারণ অনেক সময় আমরা আর্টিকেল লিখতে গেলে দেশীয় যে কনটেক্সট, সেটা হয়তো ইন্টারন্যাশনাল জার্নালে অনেক সময় আমরা পাই না ইনফো, তখন এরকম জার্নালগুলোকে যদি আমরা সাইট করি প্রবলেম নাই। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এগুলা থেকে ইনফো নিতে পারবো। মানে আমি বলবো যে এগুলাতে আপনারা আর্টিকেল পাবলিশ করেন না, কিন্তু এগুলা থেকে ইনফো নেওয়ার বেলায় মানে তেমন প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? কারণ এগুলোর একটা মানে রিয়েল অথরিটি থাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। কেউ আবার এটা বোঝে না যে ভাই আপনি এটা ভালো বলছেন বা খারাপ বলছেন, আমি জাস্ট আমার যতটুকু বুঝ সেই অনুযায়ী বললাম। ঠিক আছে? ওকে। এই যে বলছেন হোয়াট ইজ ইন্ডেক্সড। ইন্ডেক্সড মানে হলো তালিকাভুক্তি। যেমন ধরেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউজিসি ইন্ডেক্স, মানে ইউজিসি তাকে স্বীকৃতি দেয়। ঠিক তেমনি এই যেখানে যে জার্নালটার নাম জার্নাল অফ সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা ইন্ডেক্স না, মানে ভালো ইন্ডেক্স না, মানে স্কোপাস বা ওয়েব সায়েন্সে তাকে পাওয়া যাবে না। ঠিক আছে? এই ইন্ডেক্স মানে এটা বোঝায় আর কি, আশা করি বুঝতে পারছেন। ওকে। তাহলে এগুলো হচ্ছে যে ইন হাউস জার্নাল বা লোকাল জার্নাল। এখন এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে কিছু মিসকনসেপশন আছে যে ভাই আমি একটা জার্নালে পাবলিশ করছি, জার্নালে তো ডিইউআই নাম্বার আছে, তাহলে এটা কি এটা কেমনে ভুয়া জার্নাল বা এটা কেমনে নর্মাল জার্নাল? খেয়াল রাখবেন যে ডিইউআই মানে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এইটা যে কোনো জার্নালই পাইতে পারে। যেমন প্রত্যেকটা আর্টিকেলের একটা ইউনিক নাম্বার থাকে, এটাকে বলে ডিওআই নাম্বার। যেমন প্রত্যেকটা মানুষের একটা ইউনিক এনআইডি নাম্বার থাকে। তো যারা চোর ডাকাত তাদের তো এনআইডি নাম্বার আছে, তাই না? ঠিক তেমনি ডিওআই যে কোনো জার্নাল পাইতে পারে, ডিওআই জন্য সামান্য একটু খরচ আছে। শুধু ডিওআই দেখে এটা মনে করার কারণ নাই যে জার্নালটা ভালো জার্নাল। ডিওআই ওয়ালা জার্নালও ভুয়া হইতে পারে। এরপর আইএসএসএন, এটাও ভুয়া জার্নাল পাইতে পারে, আইএসএসএন। এরপর ইন্ডিয়াতে একটা আছে কি জানো, ইউজিসি কেয়ার না কি জানো, ওগুলা ভুয়া কিনা আমি জানি না, তবে নর্মাল। ঠিক আছে, ঠিক ঠিক আছে, নর্মাল জার্নাল। আপনারা সবসময় নিজেদের বারটা একটু হাই রাখবেন, চেষ্টা করবেন আর্টিকেল কম হলেও স্কোপাস ওয়েব অফ সায়েন্স বা অ্যাটলিস্ট দোয়াজ ইন্ডেক্স যেন হয়। আর তাও যদি না হয় তাহলে খুব ভালো ইউনিভার্সিটির যে জার্নাল, যেগুলো রেপুটেড ইউনিভার্সিটি, তাদের কোয়ালিটিও নিশ্চয়ই ভালো, সেগুলাতে পাবলিশ করার চেষ্টা করবে। ঠিক আছে? আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। এই যে বাংলাদেশ অনলাইন জার্নাল, এখানে হয়তো কিছু ভালো জার্নাল থাকতে পারে, আপনারা নিজ উদ্যোগে সেটা পাবলিশ করলে করতে পারেন। এই আর কি। ওকে, একজন প্রশ্ন করছেন। আহ, প্রশ্ন, একটা আর্টিকেল লোকাল জার্নালে পাবলিশ করলে পরে আবার ভালো জার্নালে দেওয়া যাবে না? একটা জিনিস একবার অনলাইনে চলে আসছে মানে সেটা আর অন্য কোথাও পাবলিশ করা যাবে না। যদি এখান থেকে উইথড্র করাতে পারেন তাহলে অন্য জায়গায় পাবলিশ করার চেষ্টা করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ একটা জার্নাল একবার পাবলিশ হয়ে গেলে সেটা অন্য কোথাও আর পাবলিশ করার সুযোগ নাই। ঠিক আছে? তাজ প্রশ্ন করছেন ইন্ডেক্স নন ইন্ডেক্সের ডিফারেন্স কি। ডিফারেন্স আশা করি অলরেডি বুঝার কথা, ডিফারেন্সটা কি। আবু সালেক ভাই আপনিও আছেন ক্লাসে, ভালো। ওকে। সালেক ভাই আশা করি আপনার খুব মানে এই বিষয়গুলো উপকার হচ্ছে। এরপর আমাদের দেশীয় কিছু ইনস্টিটিউশনের জার্নাল আছে যারা হয়তো ইন্টারন্যাশনালি রিকগনাইজ না, কিন্তু খুব স্ট্রং, আমরা যেটা বাহ্যিক দিক থেকে বুঝতে পারি। যেমন ধরেন আমি জানি না আইসিসিডিআরবি কোনো জার্নাল আছে কিনা, বা আমাদের কিছু সোসাইটি আছে, তো এদের জার্নালগুলো ভালো হলেও ইন্টারন্যাশনালি রিকগনাইজ না, কিন্তু নিজেরা হয়তো ভালো প্র্যাকটিসের মাধ্যমে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসছে। তো সে এরকম এক্সেপশন সবসময় থাকবে আর কি। ঠিক আছে? ওকে। তো এই গেল লোকাল জার্নাল হিসাব নিকাশ। এখন অনেকে বলবেন যে ভাই আমরা কি তাহলে আর্টিকেল লিখতে গেলে এরকম ধরে ধরে দেখবো সব আর্টিকেল ভালো কিনা? উত্তর হচ্ছে দেখেন, ঈদের শপিং করার সময় কেউ কি আপনারে বলে দেওয়া লাগে যে ওটা ব্র্যান্ডের দোকান আর ওটা হচ্ছে লোকাল দোকান? আপনি নিজে অবচেতন মনেই কিন্তু ভালো দোকানে চলে যান, কারণ আপনি বুঝেন যে মানে ভালোর বৈশিষ্ট্যটা আপনি বুঝেন। ঠিক তেমনি যখন আপনি আর্টিকেলের আমাদের ক্লাসগুলো করতে থাকবেন, আপনি দেখবেন যে আপনি মানে ভুয়া আর্টিকেল আপনার সামনেই পড়বে না, কারণ আপনি সবসময় ভালো পাবলিশার ভালো জার্নাল এগুলার মানে ইয়াতে থাকবেন। ঠিক আছে? আর সামনে কিছু টুলস আমরা শেখাবো, এগুলা দিয়ে খুব ইজিলি 1 মিনিটেই বের করা যাবে যে আমি যে 50টা আর্টিকেল থেকে তথ্য নিলাম এগুলার জার্নাল ছিল কারা, এগুলার কোয়ালিটি কেমন, এগুলো বের করারও বিভিন্ন টুলস যন্ত্রপাতি আছে, এগুলো আস্তে আস্তে শিখতে থাকবেন। ঠিক আছে? ওকে। তাইলে ভুয়া জার্নাল কি, কেন ভুয়া জার্নালে পাবলিশ করা হয়, ভুয়া জার্নালের বৈশিষ্ট্যগুলা কি, কোন ওয়েবসাইটে গেলে চেক করতে পারবো, এগুলো আমরা শিখলাম। পাশাপাশি ভুয়া না কিন্তু নর্মাল বা লোকাল এরকম কিছু জার্নাল আছে যেগুলো ভালো মন্দ দিক আছে, সেটা নিয়েও বললাম। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু জার্নাল মাঝে মাঝে স্কোপাস থেকে বাদ পড়ে, এটা খুব
অল্প সংখ্যক স্কোপ আছে, ধরেন 49,000 জার্নাল আছে। প্রতি বছর তালিকাটা কিছুটা আপডেট হয়, ফলে কিছু জার্নাল বাদ পড়ে, কিছু জার্নাল অ্যাড হয়। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তো বাদ পড়ে যারা, তাদেরকে খুঁজে পাবেন কোথায় বলতে পারেন ভাই, আমরা এই তথ্যটা কই কই পাবো? স্কোপাসের ওয়েবসাইটে ওই তথ্যটা পাবেন, অথবা রিট্রাকশন ওয়াচ নামে একটা ওয়েবসাইট আছে। দুনিয়াতে যত রিট্রাকশন হয়, মানে অমুকে চাকরি গেছে, অমুক জার্নাল বাদ পড়ছে, এই সব খবর পাবেন retractionwatch.com-এ। তো এটাও চিন্তা করার কারণ নাই যে বাদ পড়বে কিনা। আর বাদ খুব কম জার্নালই বাদ পড়ে। অনেকে আবার চিন্তা করে ভাই আমি পাবলিশ করলাম ভালো জার্নালে, সেটা যদি আবার আরেক বছর বাদ পড়ে যায় স্কোপাস থেকে, এগুলো খুবই রেয়ার ঘটনা। আপনারা ভালো পাবলিশার চুজ করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে, যেমন আমি নিজে আর্টিকেল পাবলিশ করার বেলায় ফান্ডামেন্টাল যে রুলস মানি, সেটা হলো পাবলিশারটা যেন ভালো হয়। জার্নাল Q1 হোক, Q2 হোক বা Q3 হোক, পাবলিশার যেন টপ কোয়ালিটির হয়। সেটা এলসবিআর, উইলি, বাইদ্রিপলি বা টেলর ফ্রান্সিস, ফ্রন্টায়ার, এরকম যেন হয়। ঠিক 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 আছে। ওকে, আশা করি ভুয়া জার্নাল সংক্রান্ত আলাপটা ক্লিয়ার। ভুয়া জার্নাল থেকে তথ্য নেবেও না, আর্টিকেল থেকে তথ্য নেবেও না। পাবলিশ করার বেলায় খুব কেয়ারফুল থাকবে, এইসব জায়গায় যেন আমার আর্টিকেল পাবলিশ না হয়। এবার আমরা আর্টিকেল অ্যাক্সেস নিয়ে কথা বলবো। ওকে, এই অংশটা আমরা 20 মিনিটের মধ্যে শেষ করতে পারবো আশা করি। আচ্ছা, এইবার কথা হলো, আমরা তো ভালো চিনলাম, খারাপও চিনলাম। আমরা হয়তো সামনে রিসার্চের কাজ শুরু করব, কিন্তু আর্টিকেল গুলো যদি আমরা ডাউনলোড করতে না পারি, তাহলে তো আমরা ইউজ করতে পারবো না, তাই না? তো এখন কথা, সব আর্টিকেল কি আমরা ডাউনলোড করতে পারবো? সব আর্টিকেল কি আমরা ডাউনলোড করতে পারবো? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, সব আর্টিকেল আমরা ডাউনলোড করতে পারবো না। ঠিক আছে, কেন? আমি উদাহরণটা দিচ্ছি, দেখুন। আমি আমার দুইটা আর্টিকেল দিয়ে উদাহরণটা দিই, বিষয়টা একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। আচ্ছা, আমি জাস্ট আমার দুটো আর্টিকেল দিয়েই ব্যাপারটা দেখাই, তাহলে বুঝবেন। আচ্ছা, এখানে স্ক্রিনে আপনারা এখন আমার একটা আর্টিকেল দেখতে পাবেন। এই আর্টিকেলটা, স্ক্রিনে আপনারা এখন যে আর্টিকেলটা দেখতে পাবেন, এই আর্টিকেলটা পড়তে গেলে ওরা বলবে যে টাকা লাগবে। মানে এই আর্টিকেলটা, আপনি যে ফুল আর্টিকেলে যদি ক্লিক করেন, ফুল আর্টিকেলে ক্লিক করেন, বলবে যে টাকা লাগবে অথবা ইনস্টিটিউশনাল অ্যাক্সেস লাগবে, মানে আপনার ইনস্টিটিউশন এদেরকে পে করতে হবে বা চুক্তি থাকা লাগবে। মানে এই আর্টিকেলটা আপনি ফ্রিতে পড়তে পারতেছেন না। এটা হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে। আর এখন আমি আরেকটা আর্টিকেলে যাচ্ছি, খেয়াল করুন। এই যে এখানে আরেকটা আর্টিকেল দেখা যাচ্ছে, এটা জাস্ট গত সপ্তাহে পাবলিশ হলো। তো এই আর্টিকেলটা দেখেন, এখানে ভিউ পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, বা আর্টিকেলটা এখানেই পুরো ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, দেখতে পাবেন। এই যে, তার মানে এই আর্টিকেলটা এমনিতেই ফ্রি, মানে যেটা এমনিতেই ফ্রি, ভিউ পিডিএফ এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সেটার জন্য তো আমাদের আলাদা কৌশল করার দরকার নেই। সেখানে বিষয়টা কি আমি বলি, জার্নালগুলোর, এটা আমরা আর্টিকেল জার্নালে জমা দেওয়ার ক্লাসে ডিটেলস বলবো। এখন ছোট করে বলি, জার্নালগুলোর দুইটা টাইপ সাধারণত। একটাকে বলে ওপেন অ্যাক্সেস জার্নাল, একটাকে বলে সাবস্ক্রিপশন বেস জার্নাল। ওপেন অ্যাক্সেস জার্নাল মানে যেই জার্নালে আর্টিকেল পড়তে টাকা লাগে না, সেই জার্নালকে বলে ওপেন অ্যাক্সেস জার্নাল। আর সাবস্ক্রিপশন বেস জার্নাল মানে যেই জার্নালে আর্টিকেল পড়তে আমাদের সাবস্ক্রিপশন লাগে, এটাকে বলে সাবস্ক্রিপশন বেস জার্নাল। আচ্ছা, তার মানে স্ক্রিনে যে আর্টিকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা ফ্রিতেই আর্টিকেলটা পিডিএফ পাচ্ছি, তার মানে এটা একটা ওপেন অ্যাক্সেস জার্নাল। আর এর আগে যে আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি যে পড়তে গেলে টাকা লাগবে, সেটা একটা সাবস্ক্রিপশন বেস জার্নাল। আবার কিছু কিছু জার্নাল থাকে হাইব্রিড। হাইব্রিড মানে এখানে দুইটা মুডই আছে, ঠিক আছে, দুইটা মুডই আছে। এগুলো অনেক বিস্তারিত কথা, আমি বিস্তারিতটা এখন আর বলছি না। তো সহজ কথায় বললে, দুনিয়াতে যত আর্টিকেল আছে, ধরেন দুনিয়াতে 1 কোটি আর্টিকেল আছে, এর মধ্যে 70 লাখ আর্টিকেল আপনি এমনিতেই ফ্রিতে পাবেন। দুনিয়াতে যদি 1 কোটি আর্টিকেল থাকে, 70 লাখ আর্টিকেল কোনো কায়দা কৌশল ছাড়াই এমনিতেই ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, সেগুলোর জন্য কোনো কৌশল লাগবে না। বাকি যে 30 লাখ আর্টিকেল আছে, সেই 30 লাখ আর্টিকেলের ক্ষেত্রে কি করবেন? বাকি যে 30 লাখ আছে, তো সেই কৌশলটাই আমরা আজকে ক্লাসে বলবো। ওকে, একটা কৌশল হচ্ছে অথরকে মেইল করা। একটা কৌশল হচ্ছে অথরকে মেইল মেইল করা, আমি প্রয়োজনে মেইলের টেমপ্লেট দিয়ে দেবো, সিস্টেমটা দেখাই দিচ্ছি। একটা কৌশল হচ্ছে অথরকে মেইল করা। বলতে পারেন আমি অথরকে কোথায় পাবো? যে কোনো আর্টিকেলে দেখবেন অথরদের নামের সাথে, বিশেষ করে করসপন্ডিং অথর, যিনি করসপন্ডিং অথর মানে যিনি আর্টিকেল জার্নালে জমা দেয়, তাকে বলে করসপন্ডিং অথর। তার নামের পাশে দেখবেন তার ইমেলটা থাকে সাথে, মানে যে কোনো জার্নালে এরকম থাকে। অথবা আপনি গুগলে ওনাদের নাম এবং অ্যাফিলিয়েশন লিখে সার্চ করলেও পেয়ে যাওয়ার কথা। তো দেখেন, এই যে আমি এই জার্নালে পেয়ে গেছি অথরকে, মোর্শেদ আলম, এই যে আমি ওনার মেইলটা পেয়েছি। আচ্ছা, এই যে আমার মেইলটা, ধরেন আপনি এই আর্টিকেলের জন্য রিকোয়েস্ট করবেন, মানে অথরকে রিকোয়েস্ট করা,
তাহলে আপনি মেইল করবেন ওনাকে। তো অনেকে বলেন ভাই মেইল করবো কিভাবে? এটা আপনি চ্যাট জিপিটি দিয়েও মেইল বানালে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটি দিয়ে মেইল বানালেও কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, তো আমি এই যে গেলাম, এবার আমি একটা মেইল বানাবো। তাহলে আমি চ্যাট জিপিটি কে যদি বলি এই জাস্ট এই আর্টিকেলটার লিংক আমি দিয়ে, ধরেন এই এই আর্টিকেলের লিংক আমি, সরি কোনটা যেন, এই আর্টিকেলের লিংক আমি চ্যাট জিপিটি কে যদি দিই, এই আর্টিকেলে আমি কপি করলাম, কপি করে চ্যাট জিপিটি বা জেমিনাই যেটাই দিই না কেন, চ্যাট জিপিটি কে যদি আমি শুধু এটাই বলে দিই যে আমার এই আর্টিকেলটা দরকার, তুমি একটা মেইল করো অথরকে, আই নিড দিস আর্টিকেল, মেক এ শর্ট শর্ট ড্রাফট মেইল টু অথর, এরকম আপনি নিজের মতো করে লিখলে হবে যে আমাকে একটা মেইল লিখে দাও। ঠিক আছে, এই যে আমার এই আর্টিকেলটা দরকার, আমাকে একটা মেইল লিখে দাও অথর বরাবর। এখন সে মেইল লিখে দিই, দেখেন এই যে, এবার এই মেইলটাই আপনি অথরকে করে দেন। সে এখন লিখে দেবে, সে এখন লিখে দেবে, আর আমি মেইলে গিয়ে আমি জাস্ট এটা ওনাকে পাঠাই দেব। তাহলে কি খুব কঠিন? বেশিরভাগ অথররাই খুব আনন্দের সহিত আপনাকে দিয়ে দেবে, কারণ তারাও চায় যে আপনারা তাদের আর্টিকেল গুলো পড়ুন, ঠিক আছে? তাহলে ভাই কেমনে মেইল লিখবো, মেইল ঠিক আছে কিনা এত চিন্তা করার দরকার দরকার নাই, চ্যাট জিপিটি দিয়ে লিখে নেন বা নিজে লিখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে। একজন প্রশ্ন করছেন পেইড আর্টিকেল গুলো কি ভালো? না, আর্টিকেল ভালো খারাপের সাথে পেইড আর্টিকেল ফ্রি আর্টিকেলে কোনো ইয়ে নাই, মানে সম্পর্ক নাই। আরেকজন প্রশ্ন করছেন আর্টিকেল যদি রিজেক্ট হয় জার্নালে, তাহলে জার্নাল কি ফি রিফান্ড দেয়? ভালো প্রশ্ন। উত্তর হচ্ছে কোনো জার্নালই সাধারণত আর্টিকেল অ্যাকসেপ্টেন্স হওয়ার আগে কোনো ফি নেয় না, অ্যাকসেপ্টেন্স হওয়ার পরে জার্নাল ফি নেয়। এবং আবার বলছি, বেশিরভাগ জার্নালই বাংলাদেশ থেকে আপনারা ফ্রিতে পাবলিশ করতে পারবেন, সেই টেকনিক বা সেই কৌশলগুলো আমরা আস্তে আস্তে এগুলো শেখাবো, ঠিক আছে? ওকে। একজন সাইটেশন নিয়ে প্রশ্ন করছেন, আগামী ক্লাসেই উত্তরটা পাবেন। ওকে। একজন একটা জার্নালের নাম দেখে জানতে চাইছেন এটা ভালো কি খারাপ। আমরা আলাদা কোনো জার্নালকে আইডেন্টিফাই করতে চাই না, জাস্ট বললাম আর কি যে আপনারা বৈশিষ্ট্যগুলো মিলে নিন, তাহলে বুঝবেন। ওকে। তাহলে একটা বৈশিষ্ট্য হলো যে পেইড আর্টিকেল পাওয়ার একটা প্রসেস হলো অথরকে রিকোয়েস্ট করা। একটা প্রসেস হলো অথরকে রিকোয়েস্ট করা, এটা একটা প্রসেস, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার প্রসেস কি? আমি যেটা ফলো করি, 2 নাম্বার প্রসেস আমি যেটা আমার নিজের সুবিধার জন্য ফলো করি আর কি, আমি করি কি আর্টিকেলটা টাইটেল আমি কপি করি। কপি করে দেখুন, আমি এই যে ব্রাউজারে যাচ্ছি, হুম, খেয়াল করুন এই যে আর্টিকেলটার কথা বললাম, সেই আর্টিকেলটার টাইটেল আমি কপি করলাম। কপি করে আমি গুগলে সার্চ করছি সাথে পিডিএফ শব্দটা লিখে। সাথে পিডিএফ শব্দটা লেখার উদ্দেশ্য এটাই যেন কোথাও যদি এই আর্টিকেলটার পিডিএফ আপলোড করা থাকে, তাহলে সেই গুগল আমাকে সামনে এনে দেবে যে হ্যাঁ এই যে এখানে এই যে অমুক গবেষক সে হয়তো তার রিসার্চ গেটে বা তার কোনো অ্যাকাউন্টে আর্টিকেলটা আপলোড করে রাখছে, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আর্টিকেলের নামের সাথে পিডিএফ শব্দটা লিখে গুগলে সার্চ করতে পারেন। এইটাও আমি মনে করি একটা সহজ টেকনিক, যেটা ক্লাস 4-এর কেউ পারবে, এটার জন্য আলাদা কোনো, মানে এটা রকেট সায়েন্স না, ঠিক আছে? তো এই কৌশলটাও হইতে পারে। এই 2টা কৌশল যদি কাজে না লাগে, এরপর আসেন, আপনারা এখানে মোটামুটি সবাই হয়তো এটা জানেন, খুব বিখ্যাত ওয়েবসাইট সাই হাব নামক একটা ওয়েবসাইট আছে, সাই হাব। সাই হাব হচ্ছে একটা ইনিশিয়েটিভ যেটার মাধ্যমে মানে যে কোনো আর্টিকেল আমরা ফ্রিতে পেতে পারি। তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছে একজন রাশান, আলেকজান্দ্রা এভারকুইন। এবং মানে উনি হচ্ছে আমাদের মতো গরিব দেশগুলোর জন্য অনেক বড় ব্লেসিং, কারণ উনি কোনো না কোনো ভাবে আর্টিকেল গুলো আমাদেরকে ফ্রিতে দিতে সহায়তা করতেছেন। তো ওনার একটা ইনিশিয়েটিভ আছে, নাম হলো সাই হাব। তো সাই হাবের লিঙ্ক গুলো মাঝে মাঝে চেঞ্জ হয়। আমি এখানে 4টা লিঙ্ক দিলাম, যে কোনো একটা লিঙ্কে ঢুকলেই হবে। বেশিরভাগ সময় এই লিঙ্কটা সব সময় আমি দেখি কাজ করে। তো এই লিঙ্কে ঢুকবেন, আমি লিঙ্কগুলো কিন্তু শিটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা বাংলাদেশে কিন্তু সাইহাব ইউজ করলে প্রবলেম নেই, কারণ বাংলাদেশে আইপিটা ব্লক না, কিন্তু ইন্ডিয়াতে মেবি সাইহাবটা ব্লক। তো আমি জাস্ট সাইহাবের ওই লিঙ্কে ঢুকবেন যে লিঙ্কটা শিটে দেওয়া আছে, ঢুকলাম। ওকে, সাইহাবে আমি ঢুকলাম। ঢুকার পরে যেই আর্টিকেলটা আমার প্রয়োজন, সেই আর্টিকেলটার লিঙ্ক আমি এখানে দিয়ে দেব, সেই আর্টিকেলটার লিঙ্ক এখানে দিয়ে দেব। যেমন দেখুন আমি দেখাচ্ছি, ধরুন আমার এই আর্টিকেলটা দরকার, আমি যদি গুগল স্কলারে যাচ্ছি, খেয়াল করুন, গুগল স্কলারে যাচ্ছি, গিয়ে কোনো একটা বিষয় দিয়ে সার্চ করলাম, একটা আর্টিকেল আসলো। এই আর্টিকেলটা আমার হয় অর্গানাইজেশন দিয়ে অ্যাক্সেস করতে হবে বা কিনতে হবে, যে পার্সেস পিডিএফ আমার কিনতে হবে, ঠিক আছে? আপনি আর্টিকেলটার দাম আছে অনেক, এটা আমার কিনতে হবে আর কি, সোজা সোজা কথায় বললে। তো এখন এই আর্টিকেলটার ইউআরএলটা যদি আমি কপি করি, দেখেন
আপনারা দেখলেন যে পার্সেস মানে আমার কিনতে হবে। এখন আমি এই আর্টিকেলটা যদি ইউআরএলটা আমি কপি করি, দেখেন এই যে ইউআরএলটা আসলে যে উপরে যে ইউআরএলটা থাকে, হ্যাঁ, ইউআরএলটা আমি কপি করলাম। কপি করার পরে এই যে সাইহাবে যেখানে লিংক দেওয়ার জায়গা, সেখানে আমি লিংকটা পেস্ট করলাম। দেখেন আপনাদের এখানে হয়তো এখন দেখাবে, একটু পরে দেখায়। পেস্ট করার সাথে সাথে দেখেন সে আমাকে আর্টিকেলটা দিয়ে দিল, এবং এখানে আপনি সেভে সেভে ক্লিক করলে ডাউনলোড হবে, বা উপরে ডাউনলোড লিংক আছে, ওখানে ক্লিক করলে ডাউনলোড হবে। ঠিক আছে, তার মানে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এবং সাইহাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোথাও সাইহাবের ওয়াটার মার্ক থাকবে না। তার মানে এটা আপনি কি সাইহাব থেকে পেয়েছেন না অথবা রিকোয়েস্ট করে পেয়েছেন, এটা কোথাও লেখা থাকবে না। তো সাইহাব হচ্ছে আমাদের গরিব দেশগুলোর জন্য ব্লেসিং। এখন অনেকে এটা কি লিগ্যাল কি লিগ্যাল এটা নিয়ে হয়তো তর্ক উঠবে, এবং এটা নিয়ে অনেক একাডেমিতে এটা নিয়ে এত বেশি তর্ক বিতর্ক আছে, আমি নতুন করে আর যাই বলি নতুন কিছু অ্যাড করবে না। এটার পক্ষে যেমন আছে বিপক্ষেও আছে। যেমন আমি নিজে পার্সোনালি সাইহাবের পক্ষে পক্ষে, কারণ এই যে আমার আর্টিকেল সে $54 বিক্রি করতেছে, এই পাবলিশার গুলো আমি তো 1 টাকাও পাচ্ছি না। তো অথরকে যেহেতু পে করা হয় না, বরং জার্নাল গুলো টাকা দিয়ে যে আর্টিকেল ডাউনলোড করতে হয়, এটাই বরং আমি ইলিগাল মনে করি, আমি পার্সোনালি ইলিগাল মনে করি। তবে হ্যাঁ, এগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। পাবলিশাররা আর কি একে দেখতে পারে না। ওনার নাম হচ্ছে আলেকজান্দ্রা আভারকুইন, এবং সায়েন্স ওয়ার্ল্ডে খুব মানে বিখ্যাত একটা নাম আর কি। আপনারা যদি সার্চ করেন আলেকজান্ডার আভারকুইন বা শাই হাব ক্রিয়েটর লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে ওনাকে পাবেন আর কি। ঠিক আছে, তো উনি খুব মানে জনপ্রিয় নাম আর কি আমাদের মধ্যে। এখন এই ওয়েবসাইটে আপনারা বিগত ধরেন 2022 সাল পর্যন্ত আর্টিকেল গুলো সবই পাবেন বলা বলা যায়। কিন্তু একদম নতুন আর্টিকেল গুলো এখানে আসতে সময় লাগতে পারে, তো নতুন আর্টিকেল গুলো হয়তো পাওয়া যাবে না। নতুন আর্টিকেল গুলোর ক্ষেত্রে এই যে অথরকে রিকোয়েস্ট করে বা আরো আরো বিভিন্ন ভাবে আমরা আর্টিকেল গুলো জোগাড় করবো, যেগুলো পেইড আর কি সেগুলা। ঠিক আছে, ওকে। তো উনি আমাদেরকে অনেক টাটা দিল, আমরা ওনাকে টাটা দিয়ে আমরা সামনে মুভ করি। এখন কথা হলো যে নতুন আর্টিকেল গুলোর ক্ষেত্রে কি করব। ঠিক আছে, তো উনি আমাদের জন্য আরেকটা জিনিস করে রেখেছেন, সেটা হলো সাইহাব মিউচুয়াল এইড। সাইহাব মিউচুয়াল এইড মানে সাইহাবেরই আরেকটা ইনিশিয়েটিভ, যে ওয়ার্ল্ড ওয়াইড যারা রিসার্চার তাদের একটা কমিউনিটি। এই কমিউনিটি একে অপরকে হেল্প করবে আর্টিকেল ডাউনলোড করার বেলায়। ঠিক আছে, আপনি জাস্ট সাইহাব মিউচুয়াল এইড লিখে গুগলে সার্চ করবেন, সাইহাব মিউচুয়াল এইড সার্চ করলেই আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সাইহাব মিউচুয়াল এইডের ওয়েবসাইট। এখানে গেলে এটা হচ্ছে একটা রিসার্চারদের কমিউনিটি যাদের অ্যাক্সেস আছে, যেমন আমার অ্যাক্সেস আছে, আপনার হয়তো নেই। তো কেউ রিকোয়েস্ট করলে অন্যরা তাকে আর্টিকেল ডাউনলোড করে দেয়, এবং খুব দ্রুত দেওয়ার চেষ্টা করে সেটা। ধরেন মানে 10 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করে। এটা কেমনে করবেন, এই ওয়েবসাইটে ঢুকে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েন, অ্যাজ ইউজুয়াল নিয়মে অ্যাকাউন্ট খোলে আর কি। তবে এখানে সবাইকে একটা পরামর্শ দেই, এই ওয়েবসাইট গুলো এমনি কোনো ঝুঁকি নাই আমি যতটুকু জানি। তবুও যদি কোনো একটা ওয়েবসাইট যেটা আমাদের কাছে মনে হয় যে একটু ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে অ্যাকাউন্ট আমরা আমাদের অন্য কোনো ইমেল দিয়ে খুলতে পারি, যে ইমেলটা আমাদের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তবে এই ওয়েবসাইটটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা গত 4 বছর ধরে ইউজ করতেছি। আচ্ছা, তো এখানে সাইন ইনে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এই সাইন সাইন আপে গিয়ে অ্যাজ অ্যাজ ইউজুয়াল নিয়মে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলা হওয়ার পরে এরপর পোস্ট, এই পোস্ট শব্দে ক্লিক করলে আপনি নিজে বুঝবেন আপনার কি করতে হবে। পোস্টে ক্লিক করলে আপনাকে বলবে আপনি কি চান, বই চাইলে বই, আর্টিকেল চাইলে আর্টিকেল। আর্টিকেলে ক্লিক করলে দেখবেন বলবে আর্টিকেলের লিঙ্ক দিতে বা ডিওয়াই নাম্বার দিতে। যে কোনো আর্টিকেলের নামের সাথে দেখবেন এটা ডিওয়াই নাম্বার থাকে, যেটা 10 দিয়ে শুরু হয়। ঠিক আছে, যে কোনো আর্টিকেলের এই যে ডিওয়াই নাম্বার, আপনাকে বলবে আর্টিকেলের লিঙ্ক বা ডিওয়াই নাম্বার দিতে। তো ডিওয়াই নাম্বার দিয়ে দেন পোস্ট বা রিওয়ার্ডে ক্লিক করলেই দেখবেন একটা পোস্ট হয়ে যাবে। দেন কেউ না কেউ 10 মিনিটের মধ্যে আপনাকে আর্টিকেলটা নামাই দেবে। তো এটা লিমিটেশন আছে, লিমিটেশন হচ্ছে ডেলি একটার বেশি রিকোয়েস্ট করা যায় না। ঠিক আছে, ডেলি একটা রিকোয়েস্ট করা যায়। যদি কেউ বেশি রিকোয়েস্ট করতে চান, তাহলে এদেরকে ডোনেট করতে পারেন। এদেরকে $10 ডোনেট করলে আপনাকে 100টা আর্টিকেলের সমপরিমাণ পয়েন্ট দেওয়া হবে। অর্থাৎ আপনি 100টা আর্টিকেলের রিকোয়েস্ট করতে পারবেন ডোনেট করলে। আর ডোনেট না করলে আপনাকে প্রতিবার মানে ডেলি একবার করে ঢুকলে ওরা 10 পয়েন্ট 10 পয়েন্ট করে দেবে। তো আপনি এরকম মানে খুব আর্জেন্ট কেসে এটা ইউজ করতে পারবেন আর কি। তো এটাও একটা বড় জিনিস আমি মনে করি, যাদের আমাদের কেউ নাই তাদের অন্তত সাহিয়া মিউচুয়াল এইড দিয়ে আমরা কিছু পেপার পাবো। এক সময় আমি ইয়ে করতাম। আচ্ছা, ধরুন আমরা এইভাবেও পেলাম না। খেয়াল করুন, দুনিয়াতে 100টা পেপার যদি থাকে, 70টা পেপার এমনিতেই ফ্রিতে পাচ্ছেন। বাকি 30টা পেপারে ধরেন 5টা পেপার অথরকে মেইল করে পাচ্ছেন। বাকি 25টা পেপারের 15টা পেপার পেয়ে যাচ্ছেন সাইহাব থেকে। আর রয়েছে ধরেন 10টা পেপার। এই 10টা পেপারের 2টা পেপার ধরেন এখান থেকে পাচ্ছেন, আর রয়েছে 8টা পেপার। এই বাকি 8টা পেপার পাওয়ার জন্য লাস্ট চিকিৎসা যেটা, সেটা হলো আপনি যদি একটা রিসার্চের কমিউনিটি থাকেন, তাহলে যার অ্যাক্সেস আছে তার কাছ থেকে হেল্প নেবেন। যেমন ধরেন আমার নিজের কিন্তু এই রিসার্চের জগতে এই 4-5 বছর ধরে আছি, কিন্তু আমার কিন্তু অ্যাক্সেস ছিল না, কারণ আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সাথে খুব বেশি পাবলিশারের চুক্তি নাই। আমি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর এখন মেবি
কিছু কিছু পাবলিশারের সাথে ওদের কোলাবোরেশন আছে, এগুলো পাওয়া যায়, কিন্তু মোস্ট অফ দ্য পাবলিশারের সাথে আপনার চুক্তি নাই আর কি। বাংলাদেশে বেশিরভাগ ইউনিভার্সিটির চিত্রই এইটা। পাওয়া যায়, ইউনিভার্সিটি লাইব্রেরিতে গেলে অ্যাক্সেস করা যায়, কিন্তু আমাদের ঘরে বসে আমরা পারি না। তো আমারও কিন্তু অ্যাক্সেস ছিল না। তো যেহেতু গবেষণার ব্যাচ পড়াচ্ছি, ব্যাচের একটা ভাইয়া ছিল মিশকাত ভাই, আমার কোনো আর্টিকেল আর্জেন্ট হলে উনি আমাকে নামাই দিয়ে হেল্প করতো। আরেকটা ভাইয়া ছিল ওই সেলিম ভাই, উনি ইউকেতে থাকেন, উনিও কিন্তু অনেক হেল্প করেছে। মানে আমরা এভাবেই একে অপরকে হেল্প করে আগাইছি। তো এখন এই মুহূর্তে আমার আলহামদুলিল্লাহ অ্যাক্সেস আছে মোটামুটি সব জায়গাতেই। আপনাদের যদি কারো কোনো আর্টিকেল আর্জেন্ট প্রয়োজন হয়, তাহলে আমাকে লিংক দেবেন। অনেকে আছেন লিংক দেন না, শুধু টেক্সট করেন বা ছবি দেন, ছবি দিলে আমার আবার এটা খুঁজে বের করতে হয়। লিংক দিবেন, লিংক দিলে আমি এটা, যদি আমার অ্যাক্সেস থাকে তাহলে আমি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এখন তার মানে এই না যে আজকে ক্লাস শেষে সবাই একসাথে ট্রাই করে আমার ইনবক্স ভরায় ভরাই ফেলবেন যে ভাই আর্টিকেলটা ডাউনলোড করে দেন। আমরা এটা মাথায় রাখবো যে তখনই আমরা রিকোয়েস্ট করবো যখন খুব প্রয়োজন, যে এটা আমার খুব দরকার। কারণ সবারই ব্যস্ততা আছে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। আমার নিজের যখন টার্নিং অ্যাকাউন্ট ছিল, আমি ব্যাচে কত সব পেপার যে আমি চেক করছি এটা বলার বাইরে। এখন আমার এই মুহূর্তে অ্যাকাউন্টটা নেই, আমি আবার নেওয়ার ট্রাই করতেছি। কিন্তু আমার যখন ছিল, তখন মনে হয় আমার ধারণা ব্যাচের এমন কোনো পার্টিসিপেন্ট নাই যে আমাকে দিয়ে পেপার চেক করায় নাই। কিন্তু তাও আমরা বিরক্ত বোধ করি না, কারণ সবারই কোনো না কোনো মানে দরকার ছিল বলেই করিয়েছি। কিন্তু আমি বললাম যে খুব আর্জেন্ট হলে যে ভাই আমাকে এই দুইটা পেপার নামাই দেন, ঠিক আছে। আবার ধরেন এই পেপারটা আমার না হলেও চলে, যেহেতু রিসোর্স এভেলেবেল হাজার হাজার লাখ লাখ, এই পেপারটা না হলেও চলে, তাহলে দরকার নেই। তো এতগুলা কৌশলে না হলে দেন যাদের অ্যাক্সেস আছে তাদের কাছ থেকে হেল্প নেবেন। তো এই হেল্পটা 12তম ক্লাসের পরে যখন আমরা সাবজেক্ট ভিত্তিক চ্যাট গ্রুপ খুলবো, তখন আমি নিজে যোগাযোগ করে যাদের অ্যাক্সেস আছে তাদের পারমিশন নিয়ে প্রতিটা চ্যাট গ্রুপে 2-3 জনের নাম্বার দিয়ে দেবো যারা উইলিংলি হেল্প করতে চায়। বিশেষ করে সিস্টেমেটিক রিভিউর ক্লাস যখন আমরা করব, তখন কিন্তু এই স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্সের অ্যাক্সেস প্রয়োজন হবে। এখন এটা একে অপরকে হেল্প না করলে আমরা আগাইতে পারবো না। সো আমি তখন 8-10 জনের নাম্বার দিয়ে দেবো যে আপনারা আর্টিকেল লাগলে অমুক অমুক ভাইকে নক করুন, ওনারা ওনাদের সময় মতো হেল্প করবে। ঠিক আছে। তাহলে এই সলিউশনটা অলমোস্ট কিন্তু পেয়ে গেছেন, যে কোনো না কোনোভাবে আপনি আর্টিকেলটা পাচ্ছেন। এই গেল আর্টিকেলের হিসাব। আর বইয়ের বিষয়ে বলি, খুব শর্টকাটে বলি। আর্টিকেল যেমন কোনো না কোনোভাবে পাওয়া যায়, বইয়ের ক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইটটা বেশি। তা আমি শিটে কিছু নাম দিয়ে দিছি বইয়ের, বই কোথায় পাবেন। একটা হলো জেড লাইব্রেরি, আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে জেড লাইব্রেরি। এখানে কোটি কোটি বই, কোটি কোটি আর্টিকেল আছে। এখানে জাস্ট এই জেড লাইব্রেরিতে বইয়ের নাম লিখে সার্চ করলেই হচ্ছে বই পাবেন, এবং ডাউনলোড করা খুব ইজি। আমি যতটুকু জানি এটাও মেবি সাই হাবিরই ইনিশিয়েটিভ, মানে ওরা আর কি ভিন্ন ভিন্ন নামে আমাদেরকে এভাবে হেল্প করে আর কি। জেড লাইব্রেরি আরেকটা আছে, যে ওই যে নামটা ভুলে গেলাম, লিব যেন, এই রে, আগের ব্যাচে তো দেখালাম উইলিভ। ঠিক আছে, একটা হচ্ছে উইলিভ। তো উইলিবও হচ্ছে আমাদেরকে এরকম মিলিয়ন মিলিয়ন বই দিয়ে হেল্প করে। যদিও সব বই এখানে পাবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি না, কিন্তু ডাউনলোড করা খুব ইজি। সার্চ করবেন, ডাউনলোড করবেন। যারা ফ্রিতে ডাউনলোড করবেন তাদের ডাউনলোড করতে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো এটাও কিন্তু কঠিন কিছু না। তো এর আগে পিডিএফ ড্রাইভ নামক একটা ওয়েবসাইট ছিল, এটা মনে হয় গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আমি যতটুকু সোফার আপডেট জানি। আন্না আর্কাইভ নামে একটা ওয়েবসাইট আছে, সেটাও ইউজ করে দেখতে পারেন। এগুলা মোটামুটি আমার ধারণা সবাই হচ্ছে যে মানে এক কোরামের লোক আর কি, মানে জাস্ট ভিন্ন ভিন্ন নামে খুলে রাখছে অল্টারনেটিভ হিসাবে, আমি যতটুকু বুঝি। তো এগুলো আমাদেরকে অনেক হেল্প করে। কারণ মানে একটা বই এত টাকা দিয়ে কেনা আমাদের পক্ষে সম্ভব না। তো বইয়ের জন্য এই ওয়েবসাইটটা ভালো। ঠিক আছে। এর বাইরে সেটা আর কিছু আছে কিনা দেখি। সেটা আমি এগুলা লিখে দিছি নামগুলা। ও, থিসিস গুলা কোথায় পাবো অনেকে প্রশ্ন করেন। দেখুন, আর্টিকেল যতটা অহরহ পাওয়া যায়, থিসিস অতটা পাওয়া যায় না। আর্টিকেল আর থিসিসের পার্থক্য আছে। থিসিস হচ্ছে আমরা একাডেমিক ডিগ্রির অংশ হিসাবে যে গবেষণা করি, সেগুলা দেখবেন র ডেটা মানে টোটাল 100-150 200 পেজ হয়ে যায়। তো থিসিস কিন্তু আমরা পাবলিশ করি না, পাবলিশ করি আমরা ছোট করে, মানে আর্টিকেল পাবলিশ করি যেটা 10-12 পেজ। তো থিসিসটা সাধারণত আমরা পাবলিশ করি না, এটা ইউনিভার্সিটির সম্পদ, ইউনিভার্সিটি নিজেদের ওয়েবসাইটে এটা সংরক্ষিত রাখে। আপনারা দেখবেন যে অক্সফোর্ডের থিসিস, হার্ভার্ডের থিসিস এগুলো কিন্তু ওদের ওয়েবসাইটে পাওয়া যায়। আপনি যদি গুগলে সার্চ করেন, আবারও বলছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদিক দিয়ে। কারণ আপনি হার্ভার্ডের ওয়েবসাইটে গিয়ে যদি তাদের কয়েকটা থিসিস পড়েন, আপনি বুঝবেন যে দুনিয়াতে রিসার্চ এখন মানে কোন লেভেলে এগিয়েছে। ঠিক আছে। আমি যদি ধরেন অক্সফোর্ড থিসিস লিখে সার্চ করি, অক্সফোর্ড থিসিস ডিরেক্টরি, যে অক্সফোর্ড থিসিস ডিরেক্টরি, তাহলে অক্সফোর্ডে যারা পড়তেছে তাদের থিসিস গুলো আপনি পড়তে পারবেন। মানে বিশাল কালেকশন। এরকম বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেও ইউনিভার্সিটি থিসিস গুলো পাওয়া যায়, কোনোটা ডাউনলোড করা যায়, কোনোটা ডাউনলোড করা যায় না। যারা উন্মুক্ত করে দেয় সেটা ডাউনলোড করা যায়। ঠিক আছে। যেমন আমি যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এদের থিসিস গুলো ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। ডি স্পেস ব্র্যাক লিখে সার্চ করবেন, ডি স্পেস ঢাকা ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন, তাহলে পাবেন।
এখন দেখেন এই যে হার্ভার্ডের থিসিস গুলো এখানে পাওয়া যাবে, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড এখান থেকে ঠিক করে দিবেন। যেমন আপনি হয়তো মেডিকেল সায়েন্স বা আপনি হয়তো লাইফ সায়েন্স, তাহলে আপনি এই যে লাইফ সায়েন্সের একটা এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডে কারা কারা থিসিস করেছে এরকম ডিটেলস গুলো এখানে পাবেন, ঠিক আছে? তো এটা তো একটা ইউনিভার্সিটি, তো সব ইউনিভার্সিটি গুলা কোথায় পাবেন সেটাও আছে। ওপেন অ্যাক্সেস থিসিস নামে একটা ওয়েবসাইট আছে, oatd.org নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে এরকম ওয়ার্ল্ড ওয়াইড হিউজ ইউনিভার্সিটি গুলা থিসিসের সংগ্রহশালা। তো আমরা কোনো থিসিস থেকে তথ্য নেব না, থিসিস আমাদের রিসার্চের কাজে কম লাগবে, কিন্তু আপনি যে বিষয় নিয়ে গবেষণা করবেন সেই বিষয় রিলেভেন্ট একটা দুইটা যদি থিসিস পড়তে পারেন, আপনি এই বিষয়ে একেবারেই ডিটেইলস ধারণা পাবেন। মানে থিসিস আমাদের অনেক কাজে লাগে পরোক্ষভাবে, এটা সময়ের সাথে সাথে আপনারা বুঝবেন। তো থিসিস পাওয়া যাবে এই ওয়েবসাইটে। শেষ করবো একটা ওয়েবসাইটের নাম দিয়ে। রিসার্চের শিট পড়ার জন্য কি করবে, অনেকে বলে ভাই কোন বই পড়বো। রিসার্চের জন্য আমি মনে করি প্রাথমিকভাবে বই না পড়লেও চলে, কারণ বইতে অনেক ইনডেপথ তথ্য থাকে যেটা আমরা নতুনরা খুব পাজেলড হয়ে যাই। বরং ভালো ভালো শিট পড়াটাই ভালো। তো শিট যে কোম্পানিগুলো বানায় তার মধ্যে সবচেয়ে ভালো একটা কোম্পানির নাম হচ্ছে স্ক্রাইবিয়ার। আর এদের ওয়েবসাইটে ঢুকবেন, আমি নামটা দিয়ে দিছি, শিটেও আছে। এদের ওয়েবসাইটে ঢুকার পরে লার্নে ক্লিক করবেন, লার্নে ক্লিক করার পরে এরপর এখানে রিসার্চ প্রসেস, এই যে রিসার্চিং, এখানে ক্লিক করলেই সব পাবেন। এবং ওদের শিটগুলো খুব টপ কোয়ালিটির হয়। অনেক বিষয় ওদের শিট আছে, অভাব নাই, হিউজ শিট আছে, কিন্তু সেই শিটগুলো খুব ভালো হয়, সব ব্যাকগ্রাউন্ডের জন্য খুব চমৎকার, করতে পারেন, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকু থাকবে। আজকের ক্লাস আমরা কিন্তু খুবই সহজ বিষয়গুলো কভার করেছি, সবারই বোঝার কথা, কিন্তু সহজ হলেও এটা কিন্তু প্রয়োজনীয়। দেখেন, অনেকেই কিন্তু এতদিন আর্টিকেল ডাউনলোড করতে পারি না, কোথায় খুঁজবো। এই প্রবলেমগুলো আশা করি সলভ হয়েছে। আগামী ক্লাসে আমরা রেফারেন্সিং নিয়ে কথা বলবো। আমার ধারণা যদি কেউ কোর্স কন্টিনিউ নাও করেন, তাও আমি অনুরোধ করবো রেফারেন্সিং এ দুটো ক্লাস করা আপনার জন্য খুবই জরুরি, ঠিক আছে? বিশেষ করে আমাদের আগামী 8-10টা ক্লাস অসম্ভব জরুরি, যেটা বলে বোঝাতে পারবো না। আপনারা ক্লাস করলে হয়তো বুঝতে পারবেন। ওকে, তো আমি জানি না ক্লাস আপনাদের কতটুকু ভালো লেগেছে কি লাগেনি। আমি জানি যারা এখানে অলরেডি এক্সপার্ট তাদের জন্য একটু বিরক্তির কারণ হইতে পারে আমাদের অতি ব্যাখ্যা, কিন্তু যারা বিগিনার আছেন আমার ধারণা তারা হয়তো এটাই পছন্দ করেন যে ওয়েবসাইটে গিয়ে দেখুন। আমি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট গুগলে সার্চ করে তারপর ঢুকি, কারণ আমি এটা এনশিওর করতে চাই ব্যাচে যিনি সবচেয়ে দুর্বল তিনিও যেন ঢুকতে পারেন, ঠিক আছে? ওকে, জেড লাইব্রেরি বা এগুলা ইউজ করতে হলে কোথাও অ্যাকাউন্ট খোলা লাগবে না, এটা হচ্ছে ভালো দিক। ওকে, তো থ্যাঙ্কস। আমি প্রশ্নগুলা নেই। একজন বলছেন অ্যাকাউন্ট খুলতে হবে কিনা, না খুলতে হবে না। মিথুন প্রশ্ন করছেন, এক্সিলেন্ট সেশন, আপনাকে থ্যাঙ্কস। শালেক ভাই বলছেন অনেক ভালো লাগছে, আপনাকেও থ্যাঙ্কস ভাই, অনেক সিনিয়র মানুষ, আপনার কমপ্লিমেন্টটা নিলাম। আহ লেকসন বলছেন যে ল্যাপটপে বা মোবাইলে বই ডাউনলোড করলেই কি সেটা সরাসরি পিডিএফ আকারে পাওয়া যাবে, না আলাদা কোনো অ্যাপস লাগবে? না, আলাদা কোনো অ্যাপস লাগবে না, তবে রিসার্চের জন্য ল্যাপটপ ফ্রেন্ডলি বেশি আর কি। আচ্ছা, আচ্ছা, একজন বলছেন যে সাবস্ক্রিপশন থাকলে অ্যাক্সেস থাকে না, মেলে রিকোয়েস্ট করলে অ্যাক্সেস দেয়। আচ্ছা, এটা শিখা, আপনি যেটা প্রশ্ন করছেন এটা মানে জার্নাল গুলা কিছু বিজনেস আর কি টাকা পায় সাবস্ক্রিপশন মোডে, অথররা তাদের আর্টিকেল দিলে কোনো প্রবলেম নাই। সিস্টেমেটিক রিভিউ বলতে কি বোঝায় একজন প্রশ্ন করছেন। সিস্টেমেটিক রিভিউ নিয়ে আমাদের দুটো আলাদা ক্লাস আছে। সহজ কথায় বললে আর্টিকেলের বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে সিস্টেমেটিক রিভিউ একটা টাইপ। ওকে, সুলতানা পারুল আপনাকেও থ্যাঙ্কস। আশরিন আপনার কাছে ক্লাস ভালো লেগেছে, আপনাকেও থ্যাঙ্কস। আপনি মেবি আজকেই প্রথম ক্লাস করেছেন আমি যতটুকু জানি। আহ, ও আরেকটা হলো আপনার কোর্স ফিও পেইড, এটা আমি অলরেডি রনিকে জানিয়ে দিছি, ঠিক আছে? যারা ক্লাস নেন আপনাদের থ্যাঙ্কস। তো যেটা বললাম, আপনাদের যদি কোনো পিয়ার গ্রুপ যুক্ত হতে চায় দ্রুত যুক্ত করে দেবেন। আমরা চেষ্টা করবো, যেহেতু এটা আমাদের লেটেস্ট ব্যাচ, আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আর এই ব্যাচ নিয়ে আমার ইচ্ছা আছে অনেক বেশি বাড়তি ক্লাস হবে। আমার ইচ্ছা আছে, আমি নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আর কি। তো সময়ের সাথে সাথে আমরা এভাবে শিখতে থাকবো। ওকে, আচ্ছা, বলছেন বাংলাদেশের কোনো জার্নালে কি স্কোপাস ইন্ডেক্স নাই? ভালো প্রশ্ন করছেন। দুনিয়াতে স্কোপাস ইন্ডেক্স 49,000 জার্নাল, এর মধ্যে বাংলাদেশের জার্নাল আছে মাত্র 8টা কি 9টা। তো এটা আমাদের জন্য একটা বড় দুর্ভাগ্য বলা যায় আর কি। থিসিস কিভাবে করে এটা নিয়ে ক্লাস হবে, এগুলো এগুলো নিয়েই তো পুরো ব্যাচ, থিসিস কিভাবে লিখবেন, আর্টিকেল কিভাবে লিখবেন। ওকে, ইমাম লিখছেন আমি এখনো গ্রুপে যুক্ত হইনি, কেন হন নাই? অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? আঞ্জুমান আপনাকেও থ্যাঙ্কস। আমি সবার কমেন্টস গুলো দেখছি। আহ কারো যদি কন্টেন্ট রিলেটেড প্রশ্ন থাকে জানাবেন। এর বাইরে নিজেদের পার্সোনাল প্রশ্নগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। মানে একটা হচ্ছে যেমন এই যে আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন আজকে করবেন। আর আপনার নিজের কিছু প্রশ্ন থাকে যে ভাই আমি অমুক সাবজেক্টের, আমি এটা করতে চাই, আমি অমুক দেশে অ্যাপ্লাই করতে চাই,
বা এই যে বা অন্য ক্লাস রিলেটেড প্রশ্নগুলাও আমাকে ইনবক্সে করবেন, মানে হোয়াটসঅ্যাপে জানাবেন। যেমন একজন প্রশ্ন করছেন রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবো, এই রিলেটেড কোনো ক্লাস আছে? উত্তর হচ্ছে আপনি কোর্স আউটলাইনটা তো একবার ওপেন করলেই বুঝতেন এই রিলেটেড ক্লাস আছে কিনা। আমাদের লেকচার নাম্বার 10 রিসার্চ প্রপোজাল, ঠিক আছে? ইমাম হোসেন মোসেন নক করেছি, এখনো যুক্ত হয় নাই, রনি আপনাকে যুক্ত করে দিবে। ঠিক আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়াটা খুবই জরুরি। ফেসবুক চ্যাট গ্রুপের পিছনের এসএমএস পড়লেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। ওকে, আরো কিছু প্রশ্ন আছে, আর্টিকেল থিসিসের পার্থক্য কি, থিসিস ডিসার্টেশনের পার্থক্য কি, এগুলা গুগল করলেই বুঝবেন। আমরা এগুলো শেখার জন্য আমাদের হাতে অনেক সময় পড়ে আছে। ওকে, আহ কিউএনএ তে কোনো প্রশ্ন আসছে কিনা আমি দেখি। জেড লাইব্রেরি কি বিডি থেকে অ্যাক্সেস করা যায়? হ্যাঁ, অ্যাক্সেস করা যায় এখন। আচ্ছা, তানদিনা তানি, আপনার প্রশ্ন আমি ক্লিয়ার না। এডুকেশন বেসড ওয়েবসাইট গুলো কই পাবো, এটা আমি ক্লিয়ার না। আচ্ছা, আর বাকি প্রশ্নগুলো আমি অলরেডি কভার করেছি। জেমিনি বা চ্যাট জিপিটি কি অথেন্টিক জার্নাল সাজেস্ট করে? এটা সবসময় সাজেস্ট নাও করতে পারে। এটা একটু নিজের শাহিনশা প্রশ্ন কিন্তু রেকর্ড দেবো, অবশ্যই দেবো। ওকে, তো এইবার কারো সরাসরি প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আবারও বলছি যে আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন। যেমন আজকে আমরা পাবলিকেশনের ক্লাস না, বা আজকে মেথোডোলজি ক্লাস না, তো আজকে মেথোডোলজি ক্লাসের প্রশ্ন আপনি করলে রিপ্লাই দিলে অন্যরা কিছু বুঝবে না। তো হাত তুলেছেন শাকিল আহমেদ, আগে হাত তুলছিলেন। আচ্ছা, আপনি তো উত্তর দিয়েছি আপনারটা। মুনমুন আপনি হাত তুলেছেন, ফাতিমা ফারহানা হাত তুলেছেন। আরো যারা হাত তুলেছেন আমি আনমিউট করে দিচ্ছি, প্রশ্ন করুন। আচ্ছা, সালাম আলাইকুম। জল। আসলে প্রশ্ন না, যেটা আসলে বলতে চাই, আমাদের অন্যান্য যারা পার্টিসিপেন্ট ভাই বোনেরা আছেন, অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে যেটা মোর্শেদ ভাই বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে এই কোর্সটা আমাদের জন্য কতটুকু ফ্রুটফুল হবে। তো এ ব্যাপারে আমি একটু বলি যে আমি আসলে এই কোর্সটা করেছি এর আগেও, এবং করার পর আবার করছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন কোনো সিরিয়াস ওয়ার্ক করতে থাকি, আমাদের নানাবিধ কমিটমেন্ট থাকে। এই কমিটমেন্ট গুলোর আড়ালে আসলে আমরা এই রিসার্চের কাজটাকে ঠিকভাবে এগিয়ে নিতে পারি না। কিন্তু এই রিসার্চ হেল্প বাংলাদেশের কোর্সটা এমন একটা সুন্দর কোর্স, এটা পুরোটা করলে আপনি আমরা বুঝতে পারবো যে এটা আসলে ওয়ান অফ দ্য চিপেস্ট কোর্স। কিন্তু এর কন্টেন্ট এবং এর যে প্রেজেন্টেশন, যেভাবে এগুলো বোঝানো হয়, সেটা আসলে খুবই ডিফিকাল্ট অন্য কোথাও পাওয়া। আমি বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলো চেক করে দেখেছি। ইভেন আপনারা যদি একটু কোর্সেরাতেও ঘাটাঘাটি করে দেখেন, দেখবেন সবগুলো কোর্স হচ্ছে পেইড, এবং কন্টেন্ট আপনাদের বুঝতে কষ্ট হবে, আমাদের অনেক সময় বুঝতে কষ্ট হয়, ঠিক কিন্তু আছে আপু, এই আপনাকে ধরনের একটা কোর্স থ্যাঙ্কস। খুবই, হ্যাঁ, এই জন্য আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় এটা করতে পারেন। আপু খুবই আপনাকে ভালো থ্যাঙ্কস কোর্স। আপনার কর্ডিয়াল রিকমেন্ডেশনের জন্য। আমাদের রিয়েলি ব্যাচের এটাই স্ট্রং দিক যে আমরা আগের ব্যাচের পার্টিসিপেন্টদের মাধ্যমেই নতুন পার্টিসিপেন্টদেরকে পাই। সবাই খুব আন্তরিক বলেই কোর্সটা আসলে করাতে পারতেছি, নাহলে কিন্তু মানে রিসার্চে কিন্তু বাংলাদেশে আগ্রহী মানুষ খুবই কম। ধরুন ইংরেজি শেখার জন্য বাংলাদেশে কোটি মানুষ আছে, কিন্তু রিসার্চ শেখার জন্য খুব বেশি মানুষ নেই। ফলে এরকম একটা বিষয়ে 32তম ব্যাচ চালু করা, এটা আসলে মোটেও সহজ না। আপনার মতো যারা আন্তরিক আছে তাদের জন্যই হচ্ছে। তবুও আমি বলবো সবারই নিজ নিজ থিঙ্কিং আছে, আপনারা ক্লাস করুন, কোর্সের অ্যারেঞ্জমেন্টটা দেখুন, যদি ভালো হয় কন্টিনিউ করুন। প্রয়োজনে কাউকে যুক্ত করুন যদি কন্টিনিউ করতে চান। আবার লিভ নিতে চাইলেও ওয়েলকাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, মিডমেন্টর প্রশ্ন করছেন দেওয়া হবে কিনা? হ্যাঁ, দেওয়া হবে। আর কারো প্রশ্ন বা রাহিমা আপনি হাত তুলেছেন, প্রশ্ন করুন। জাহিদুল আপনিও হাত তুলেছেন। যারা হাত তুলেছেন প্রশ্ন করুন, নিঃসংকোচে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন জি। জি, আমি মোহাম্মদ আফাজউদ্দিন। জি। আপনি আজকের ক্লাসের কন্টেন্টের ব্যাপারে জানতে চাচ্ছি যে যেই জার্নাল গুলা আপনি বললেন যে অনেক সময় যে ইন্টারন্যাশনাল অথবা আমেরিকান কানাডিয়ান সামনে জুড়ে দিয়ে তারপরে একটা নাম দিয়ে দেয়, এগুলা অনেকটাই বলা যায় প্রিডিটরি জার্নাল, তাই না? তো এখানে অলরেডি আমার পাবলিশ কয়েকটা করেছি। তো এই জার্নাল গুলা যদি আমি আপনার কোনো ইউনিভার্সিটিতে সাবমিট করি, মনে করেন হায়ার স্টাডির জন্য, তো এগুলো কি প্রবলেম করবে, বা অবশ্যই, এগুলো মানে কি? মানে আপনি চিন্তা করুন, প্রবলেম তো করারই কথা।
আপনি কিছু পাবলিকেশন অ্যাড করেছেন, অ্যাডমিশন কমিটি হুম কিউরিয়াস হয়ে ধরুন একটা পাবলিকেশনে ঢুকেই দেখলো, কিন্তু সে সে হুম যখন হুম দেখবে যে সেটা এত লো কোয়ালিটির, তখন তো মানে উল্টা নেগেটিভ ধারণাই হবে, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার নিজের টোটাল আর্টিকেল হচ্ছে 16টা, 16টা না হুম 15টা। এর মধ্যে সবগুলা আর্টিকেলই আমার হচ্ছে হয় Q1 Q2 বা Q3তেই। তবুও আমি অ্যাডমিশন সাইকেলে যেগুলো আমার ওই প্রোগ্রাম রিলেটেড, আমি ওগুলো ছাড়া অন্যগুলা কিন্তু আমি আর মানে সিভিতে উল্লেখ করি নাই। যেমন আমি হয়তো অ্যাপ্লাই করেছি ধরুন হায়ার এডুকেশন পিএইচডি, আমি সেখানে ওই আর্টিকেল হুম গুলাই শো করেছি যেগুলো শুধু আমার ওই রিলেটেড। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি অ্যাডমিশন কমিটিতে এটা দিচ্ছেন মানে তো তারা এটা যাচাই করবে বা লিস্ট এক নজর দেখবে। তো সেক্ষেত্রে তারা হুম যদি হুম। দেখে যে আর্টিকেল গুলা ভালো না, সেক্ষেত্রে তো এটা মানে ভালো জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। আমার কথা বুঝছেন ভাইয়া? জি জি বুঝছি। তবে তবে হ্যাঁ, তবে হ্যাঁ, এখন অনেক সময় আমাদের অনেক ভালো ভালো কাজ হয়তো খারাপ জায়গায় পাবলিশ হয়ে গেছে। হুম হুম হুম। হ্যাঁ, আমাদের হয়তো ভালো কাজ খারাপ জায়গায় পাবলিশ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আমি এটা বুঝাইতে পারি সুপারভাইজারকে, সে যদি এটা মানে করে আর কি, সেটা একটা, কিন্তু এগুলো তো না ইউজ করাই উচিত, তাই না? জি জি সেটা। এই আর কি। আবার আবার শেষ প্রশ্ন একটা, আমি আসলে কোর্সটা কন্টিনিউ করতে চাই, কিন্তু আমার ওই টাইমিং এর ব্যাপারে একটু ঝামেলা হয়। কিন্তু পরবর্তীতে যদি রেকর্ড গুলা সব দেখি, তো মানে রেকর্ডিং দেখে লাইভ ক্লাসের সুবিধাটা পাওয়া যাবে কিনা মানে। মানে পাওয়া যাওয়ারই কথা। দেখুন আমি কিন্তু মানে প্রশ্নোত্তর পর্বগুলো রেকর্ডে রাখতেছি এই কারণে জি যেন আমাদের ব্যাচে যারা রেকর্ড দেখে ক্লাস করে তাদের উপর আমাদের ফুল কমিটমেন্ট, কারণ তারাও পুরো ফি দিয়ে কোর্স করে। হ্যাঁ, জি নর্মালি জি। সব জায়গায় কিন্তু রেকর্ড কোর্সের ফি ধরেন অনেক বেশি, কিন্তু সরি, হুম লাইভ লাইভ কোর্সের ফি অনেক অনেক বেশি, রেকর্ড অনেক কম। আমরা রেকর্ডের ফিও হুম সেম এই জন্যই রেখেছি, কারণ আমরা রেকর্ডকে সমান গুরুত্ব দেই এবং সমান সার্ভিস দেই, ঠিক আছে? সো জি রেকর্ড দেখে জি। করলে সমস্যা নাই, কিন্তু এই যে লাইভ ক্লাস করলেন, শেষে একটা মন্তব্য করলেন বা সবার কমেন্ট শুনলেন, এই আনন্দটা হুম হয়তো হুম। আপনি রেকর্ডে কম পাবেন, আপনার নিজেরই হ্যাঁ অলসতা লাগবে, ডেফিনেটলি, ঠিক আছে? কিন্তু ডেফিনেটলি আমাদের এটা তো সবার একটা ব্যস্ততা ডিপেন্ড। আছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এখানে নিশ্চয়ই সবাই স্টুডেন্ট না, সবার নিজ নিজ অনেক ব্যস্ততা আছে আর কি। অসংখ্য ধন্যবাদ, আমার ক্লাসটা ভালো লেগেছে, আমি থাকবো ইনশাল্লাহ। সুলতানা রাজিয়া পারুল প্রশ্ন করছেন, পে করতে চাই সিস্টেমটা বলবেন? আমরা আজকে ক্লাসে বলে দেবো কিভাবে পে করবেন। ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত পে পে করা যাবে, ঠিক আছে? ওকে।